আসসালামু আলাইকুম। আজকে আসলে আমি কিছু গল্প করতে চাই আপনাদের সাথে। আমার নাম মোহাম্মদ তারেক আজিজ। আই এম প্রফেসর অফ রিলেশনশিপ মার্কেটিং, ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক। এই গল্পগুলো অ্যাকচুয়ালি মোস্টলি এই গল্পগুলো লিডারশিপ নিয়ে। আমরা নেতৃত্ব নিয়ে প্রায় কথা বলি, কিন্তু নেতৃত্বটা আসলে এটা খুব ইন্টারেস্টিং জিনিস। আমি শুরু করি উইথ ইউর কাইন্ড পারমিশন, একটা ছোট গল্প দিয়ে শুরু করব। গল্পটা হচ্ছে আমেরিকার শিকাগো শহরে একটা হাসপাতাল ছিল। সেই হাসপাতালে দুজন পেশেন্ট ছিল। তারা 6 তলা বিল্ডিংয়ের একেবারে উপরতলায় ছিল। পেশেন্ট দুজনের একজনের ছিল ক্যান্সার, সে কিছুদিনের ভিতরেই মারা যাবে। আরেকজন হার্টের রুগী ছিল। তো ওই রুমটায়, 6 তলার সেই রুমটায় একটা জানলা ছিল বড়। তো জানলার পাশে ক্যান্সার পেশেন্টটা ছিল, উল্টো দিকে হার্টের রুগীটা, তার তার বিছনাটা ছিল। তো হার্টের রুগীটা হার্ট এত দুর্বল ছিল, সে কখনো জানলার পাশে গিয়ে দেখতে পারতো না সেই জানলার পাশে কি আছে। কিন্তু ক্যান্সার পেশেন্ট, সে জানলার ওপাশ থেকে বসে হার্টের রুগীকে সবসময় বলতো যে সে চারপাশে কি দেখতে পাচ্ছে। তো ক্যান্সার রুগীটা হার্টের রুগীকে সবসময় বলতো যে খুব সুন্দর দৃশ্যের বর্ণনা দিত বাইরে। বলতো যে 6 তলা এই হসপিটালটায় ঠিক জানলার উপাসটায় বিশাল বড় একটা কলোনি, অনেক বড় ফুলের বাগান, বাচ্চারা খেলছে, আকাশটা খুব সুন্দর দেখা যায়, ওয়ান্ডারফুল একটা বিল্ডিং, বাইরে বাগান আছে, পার্ক আছে, ছোট বাচ্চারা পার্কে খেলছে, ওখানে লেক দেখা যাচ্ছে। অসম্ভব সুন্দর একটা পিকচার, বৃষ্টি হলে অসম্ভব সুন্দর একটা পিকচার দিত। ভিতরে যে হার্টের রুগীটা, যে বিছনা থেকে উঠতে পারতো না, সে কিন্তু অ্যাকচুয়ালি এই ক্যান্সার রুগীটা যে জানলার পাশে ছিল তার কথা শুনেই সে বুঝে নিত বাইরের পৃথিবীটা কত সুন্দর। তো এরকম করে প্রায় দীর্ঘ 5 মাস, 5.5 মাস কেটে গেল। একদিন হঠাৎ করে হার্টের রুগী যে ভিতর দিকে ছিল, সে একদিন সকালে উঠে দেখে যে তার পাশের বিছানাটা খালি, ক্যান্সারের পেশেন্টটা নাই। তো সাথে সাথে সে নার্সকে ডাক দিল যে, নার্স, আমার পাশের বিছানায় যিনি ছিলেন উনি কোথায়? তো নার্স বলল অত্যন্ত দুঃখের সাথে যে গতকালকে রাতেই 3টায় সেই ক্যান্সারের রুগীটা যে জানলার পাশে ছিল উনি মারা গেছে। তো সাথে সাথে হার্টের পেশেন্টটা কান্নায় ভেঙে পড়লো, বিকজ এই ক্যান্সারের রুগীটাই ছিল তার বেস্ট ফ্রেন্ড। তো তারপর এই ভিতরের পেশেন্টটা নার্সদেরকে রিকোয়েস্ট করলো যে আমাকে কি জানলার পাশের বেডটা দেয়া যায়? তখন নার্স বললো, কেন, তুমি তোমার ভিতরের সুন্দর বিছানা ছেড়ে জানলার পাশে কেন যেতে চাচ্ছ? তখন ওই হার্টের রুগীটা বললো যে, স্যার, আমাকে জানলার পাশে দেন, কারণ জানলার পাশে দৃশ্যগুলো খুব সুন্দর, আমার বন্ধু বলেছে এতদিন। তো নার্স কিছুটা অবাক হয়ে তাকিয়ে তারপর হার্টের রুগীটাকে জানলার পাশে শিফট করে দিল। হার্টের রুগীটা যখন জানলার পাশে গেল, তখন জানলা থেকে বাইরে তাকালো, তখন সে দেখতে পারলো যে বাইরে আসলে কিচ্ছু নাই। সুন্দর বলার মতো, ভালো বলার মতো কিছুই নাই। বাইরে আরেকটা বিল্ডিং এর পিছনের দিক, কোনো লেক নাই, কোনো বাচ্চাদের খেলার মাঠ নাই, কিচ্ছু নাই। দুনিয়াটা, বাইরের দুনিয়াটা যেটা দেখা যাচ্ছে একেবারেই ভালো না এবং খুব বিমর্ষ, খুবই মেলানকলিক। তখন হার্টের রুগীটা বুঝতে পারলো তার যে বন্ধুটা ছিল যে মারা গেছে, ক্যান্সারের পেশেন্ট, সে অ্যাকচুয়ালি সবসময় সুন্দর সুন্দর ছবি তার কাছে উপস্থাপন করত, যাতে তার এই বন্ধুটা যে জানলার পাশে আসতে পারে না, তার যেন মনটা সবসময় ভালো থাকে। সো আমি আমার অফিসিয়াল সেশনটা শুরু করি। আসসালামু আলাইকুম অ্যান্ড ভেরি গুড ইভিনিং সবাইকে। আমি বিশেষ করে অনেক ধন্যবাদ জানাতে চাই আমার ছাত্র এবং আমার ছোট ভাই পলাশকে, হু হ্যাজ ক্রিয়েটেড NUBDN, এই প্ল্যাটফর্মে আজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি অনেককেই দেখতে পাচ্ছি আমাকে সালাম দিচ্ছেন, সবাইকে ওয়ালাইকুম সালাম। আমি সবাইকে, ন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্রদেরকে যারা আজকে আছেন আমাদের সাথে এই সেশনে, ইটস গোয়িং টু বি এ 1 hour সেশন, 1 ঘন্টার সেশন হবে। আমি সবাইকে ওয়েলকাম করছি। আমি প্রথমেই বলে নিই যে আজকে আমি ট্রুলি ফিল স্পেশাল, প্রিভিলেজড, বিকজ আমার ওয়াইফ, আমার পৃথিবীতে আমার অন্যতম আপন যে মানুষ, আমার স্ত্রী, ও ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পাশ করেছে। ও আজকে বিশেষ করে আমাকে রিকোয়েস্ট করেছে যে তুমি আজকে আমার ন্যাশনাল ইউনিভার্সিটির ভাই বোনদের সাথে বসবা, তোমার সেশনটা যেন আজকে ইন্টারেস্টিং হয়। তো তাকে আমি, আমার ওয়াইফকে একটা প্রমিস করে এসেছি আজকে আপনাদের কাছে। প্রমিসটা হচ্ছে যে আমি আজকে কোনো থিওরিটিক্যাল বিষয় আলাপ করবো না, কোনো কঠিন কোনো বিষয় নিয়ে আলাপ করবো না। আমি আজকে, যদিও এটাকে পলাশ এবং NUBDN-এর পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে একটা ক্লাসের জন্য, কিন্তু আমি আজকে এটাকে ঠিক ক্লাস হিসাবে দেখতে চাই না।
আমি চাই আপনারা সবার সাথে আমার আজকে দেখা করার এবং কমিউনিকেট করার একটা সুযোগ হয়েছে। সো আমি সুযোগটা কাজে লাগাতে চাই এবং আমি লিডারশিপ, আমাদের যেহেতু টপিক আজকে নেতৃত্ব, এই লিডারশিপ নিয়ে আমি কিছু কথা আপনাদেরকে, আমার জীবনে কিছু অভিজ্ঞতা, আমি কিছু গল্প শেয়ার করতে চাই। সো যারা আজকে আমাদের সাথে আছেন, আমি দেখছি অনেক যারা আপনার ন্যাশনাল ইউনিভার্সিটি পড়ছেন সবাই আমার সন্তানের মতোই। সো আমি দেখতে পাচ্ছি আপনারা সবাই আছেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে আজকে থাকার জন্য এবং আমার কথা শুনতে আসার জন্য আপনারা কষ্ট করে। আই টোটালি ফিল প্রিভিলেজড। আমার পরিচয়টা একটু দিয়ে নিই সেশনের শুরুতে। আমার নাম প্রফেসর ডক্টর মোহাম্মদ তারেক আজিজ। আই হ্যাভ এ পিএইচডি ইন রিলেশনশিপ মার্কেটিং। আমি ব্র্যাক ইউনিভার্সিটিতে ছিলাম, এখন আমি ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকে বিজনেস ডিপার্টমেন্টের প্রফেসর এবং ডিপার্টমেন্টের হেড হিসাবে দায়িত্ব পালন করছি। আমি একজন শিক্ষক এবং আজকে আমি শিক্ষকতার তরফ থেকে আমি কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। সো আজকে আমাকে যে টপিকটা বলতে বলা হয়েছে সেটা হচ্ছে লিডারশিপ। লিডারশিপ আসলে পৃথিবীর কোনো ক্লাসে কোনো জায়গায় পড়িয়ে লিডারশিপ শেষ করা যাবে না। তো লিডারশিপটা আসলে এমন একটা জিনিস, এটা নিজেদের ভিতর থেকে আসতে হবে। কিন্তু লিডারশিপের কিছু পয়েন্ট আছে যেগুলো আপনারা যেহেতু ইয়াং, আপনারা অনেক আপনাদের বয়স কম, আপনারা এখন তারুণ্যের পথে আছেন, আপনারা লিডারশিপে আপনারাই ফিউচার লিডার্স। একটা সিম্পল ব্যাপার দেখেন, একটা আমি সাউথ আফ্রিকায় গিয়েছিলাম। সাউথ আফ্রিকা এয়ারপোর্টে যখন আমি নামলাম, দ্য এয়ারপোর্ট ওয়াজ জোহান্সবার্গ এয়ারপোর্টে নেমে রাতে আমার ফ্লাইট রিচ করলো প্রায় 3:30টার দিকে। তো লিডারশিপ নিয়ে ফার্স্ট যে জিনিসটা আমি দেখলাম, ইন্টারেস্টিং জিনিস, ওদের জোহান্সবার্গ এয়ারপোর্টে একটা সাইনবোর্ড দেওয়া আছে, সেখানে খুব সুন্দর একটা কথা লেখা আছে। কথাটা হলো যে, আমি কথাটা বলি তারপর আমি বাংলায় বলে দিব, যে অ্যান আর্মি অফ শিপ লেড বাই এ লায়ন ক্যান ডিফিট অ্যান আর্মি অফ লায়ন্স লেড বাই এ শিপ। এটা একটা আফ্রিকান প্রবাদ। এই প্রবাদটার মানে হচ্ছে, আপনি যদি একটা সিংহের পালকে একটা ভেড়াকে দেন সেই সিংহের পালকে নেতৃত্ব দেওয়ার জন্য, তাহলে যখন যুদ্ধের সময় আসবে তখন হাজার হাজার সিংহ, যেহেতু তাদের নেতা হচ্ছে একটা ভেড়া, সেই ভেড়ার মতোই আচরণ করবে। আবার 1000 ভেড়াকে যদি আপনি সেখানে একটা সিংহকে দেন, যে একটা সিংহ সেই ভেড়াদেরকে নেতৃত্ব দিবে, তখন সেই 1000 ভেড়া যুদ্ধের সময় সিংহের মতো আচরণ করবে। সো আমার কাছে মনে হয় যে দিস ইজ কল লিডারশিপ। নেতৃত্ব কিংবা লিডারশিপকে যদি আমি সংজ্ঞা দিতে চাই, এই সাউথ আফ্রিকা জোহান্সবার্গ এয়ারপোর্টে যে জিনিসটা আমি দেখেছি, এই জিনিসটার মতো আমার কোনো কিছু এত সুন্দর করে লিডারশিপকে সংজ্ঞা দিতে পারবে না। লিডারশিপ পুরো দলকে, তারুণ্যকে পরিবর্তন করে দেয়। লিডারশিপ অসম্ভব ইন্টারেস্টিং একটা জিনিস। লিডারশিপ দিয়ে আপনি অসম্ভবকে সম্ভব করতে পারবেন। লিডারশিপকে দিয়ে জীবনে এগিয়ে যাওয়া যায়। লিডারশিপ, আপনারা যারা ইয়াং, আপনাদের সামনে পুরো সময়, দুনিয়া, আপনাদের জীবন পড়ে আছে, ক্যারিয়ার পড়ে আছে। যদি আপনাদের ভিতর নেতৃত্ব তৈরি করার গুণাবলী থেকে থাকে, অবশ্যই আপনারা এমন একটা জায়গায় যেতে পারবেন যেই জায়গাটায় আপনারা হয়তো এই অবস্থায়, এই বয়সে চিন্তাও করতে পারছেন না। সো লিডারশিপ ক্যান টেক ইউ টু এ ডিফারেন্ট রোল। সো আমার এই 1 ঘন্টার, আমি ঠিক লেকচার বলবো না, আপনাদের সাথে আমার অভিজ্ঞতা শেয়ার করা। সো এগুলোর মাঝখানে আমি কিছু মজার কথা বলবো, যদি আপনারা এনজয় করেন আমি খুব খুশি হব। বাট প্রথমেই আমি অনেকগুলো জোকস বলে ফেলবো এখানে। আমি আশা করি যে যারা, যেহেতু আমরা ন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্রদের সাথে কথা বলছি, সো ন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্ররা অবশ্যই এখানে কেউ 18 বছরের নিচে নাই, কারণ অনেকগুলো জোকস কিন্তু একটু একটু ম্যাচিউরড অডিয়েন্স। সো আমার বিশ্বাস আপনারা ওগুলো এনজয় করবেন। যেমন ছোট একটা উদাহরণ জোকস বলে আমি আমার মূল প্রসঙ্গে চলে যাব। একবার এটা একটা আমেরিকান জোকস। ব্রুস নামে এক ভদ্রলোক, সে তার ওয়াইফ সহ গাড়ি চালিয়ে যাচ্ছিল। ব্রুস তার নাম, সে এবং তার ওয়াইফ। তারা গাড়ি চালিয়ে যেতে যেতে তাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট করলো। তাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট করার পর দুজনই কোমাতে চলে গেছে। কোমাতে মানে কিছুটা জ্ঞান আছে, কিছুটা জ্ঞান নাই। সে অবস্থায় ব্রুস স্বপ্নের মতো দেখতে পেলো তার কোমার ভিতরই সে একটা বিরাট বড় মাঠের ভিতর তার জ্ঞান ফিরে এসছে। তার জ্ঞান ফিরে আসার পর ব্রুস যখন আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছে, সামনে দেখে বিশাল বড় একটা গেটের গায়ে লেখা আছে হ্যাভেন, মানে বেহেশত, স্বর্গ। তো ব্রুস তো খুব খুশি হয়ে গেল যে সে বেহেশতে পৌঁছে গেছে। সে যখন বেহেশতের গেটে ঢুকতে যাচ্ছে, তখন সেখানে একজন সিকিউরিটি গার্ড তাকে আটকে দিল। তাকে আটকে জিজ্ঞেস করলো, ব্রুস, আপনার নাম ব্রুস? ব্রুস বললো, হ্যাঁ আমার নাম ব্রুস। বলে, আপনি তো ঢুকতে পারবেন, কিন্তু একটা ছোট পরীক্ষা দিতে হবে। তো ব্রুস বললো, হ্যাঁ আমি তো কোমাতে ছিলাম, আমার এখন যা মনে হচ্ছে যে
আমি হয়তো মারা গেছি, আমি মারা যাওয়ার পর হয়তো আমি বেহেস্তে চলে আসছি, হ্যাভেনে চলে আসছি। তখন সেই গার্ড বলল, হ্যাঁ আপনি ঢুকতে পারবেন অবশ্যই, কিন্তু একটা ছোট পরীক্ষা দিতে হবে, একটা ইংলিশ বানান বলতে হবে। তখন ব্রুস বলে, কি বানান বলেন? তখন গার্ড বলল, যেহেতু অলরেডি সিদ্ধান্ত হয়ে গেছে আপনি হ্যাভেনে ঢুকবেন, বেহেস্তে ঢুকবেন, আপনি একটা ছোট বানান বলেন, বানানটা হচ্ছে লাভ। ব্রুস তো খুব খুশি হয়ে গেল। ব্রুস বলল, ঠিক আছে, বানানটা হচ্ছে LOVE। সাথে সাথে স্বর্গের বেহেস্তের সিকিউরিটি গার্ড বলল, ঠিক আছে ব্রুস, আপনি ঢুকে যান। যখনই ঢুকতে যাচ্ছে এমন সময় সিকিউরিটি গার্ডের মোবাইলটা বেজে উঠেছে। সাথে সাথে সিকিউরিটি গার্ড বলছে, ব্রুসকে একটু দাঁড়ান, আমার একটা ফোন আসছে হেড অফিস থেকে, আমি একটু যাচ্ছি, আপনি একটু গেটে আমার জায়গায় 5টা মিনিট দাঁড়ান, আমি আসছি। তো সিকিউরিটি গার্ড চলে গেল। ব্রুস গেটে দাঁড়িয়ে আছে। এমন সময় অনেক দূর থেকে ব্রুস দেখে একটা মহিলা দৌড়ে আসছে। তো ব্রুস চেহারাটা খুব চেনা চেনা লাগছে। অনেক কাছে যখন মহিলা চলে আসছে তখন দেখে মহিলাটা তার ওয়াইফ। তো ব্রুস বুঝতে পারলো মহিলা হয়তো মারা গেছে কোমার থেকে, এখন বেহেস্তের দরজায় চলে আসছে। ব্রুস সাথে সাথে ওয়াইফ ব্রুসকে দেখতে পেয়ে খুব খুশি, আরে তুমিও এখানে? ব্রুস বললো, হ্যাঁ আমিও এখানে। ফাইন, তার আমরা দুজনই, ওয়াইফ বলছে দুজনই আমরা বেহেস্তে চলে আসছি, তাহলে আমি এখন বেহেস্তে ঢুকি। ব্রুস বললো, দাঁড়াও, বেহেস্তে ঢুকার একটা নিয়ম আছে, সিকিউরিটি গার্ড আমাকে দাঁড় করিয়ে গেছে, ছোট একটা প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নটা হচ্ছে একটা বানান বলতে হবে। ওয়াইফ বললো, আচ্ছা বলো, কি বানান বলবো? ব্রুস বললো, খুব সোজা, আমাকে লাভ বানান দিয়েছিলাম, আমি LOVE বলে দিয়েছি, আমি ঢুকে গেছি। ওয়াইফ বললো, ফাইন, তা আমাকে একটা বানান জিজ্ঞেস করো, আমি বলি। ব্রুস তখন বললো, ঠিক আছে, বানান করো চেকোস্লোভাকিয়া। এই জোকসটার মানে হচ্ছে যে অ্যাকচুয়ালি আমাদের অনেক সময় জীবনের বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে আমাদের অনেক ধরনের ইন্টারেস্টিং পরিস্থিতির সম্মুখীন হতে হয়। এই পরিস্থিতিগুলো অ্যাকচুয়ালি আমরা অনেক সময় ভয় পেয়ে যাই যে পরিস্থিতি থেকে আমি কি শিখবো, পরিস্থিতিটা আমাদের কি শেখাবে। যেমন সেই পরিস্থিতি থেকে কিন্তু আমাদের মানায় নেওয়ার বিষয় আছে। এই পরিস্থিতি থেকে মানায় নেওয়ার বিষয়টাই লিডারশিপের প্রথম কোয়ালিটি। তো লিডারশিপ নিয়ে যখন আমরা কথা বলতে চাই তখন কিন্তু কয়েকটা বিষয় খুব ইম্পর্টেন্ট, সেই বিষয়গুলো আমি একটু বলবো। আপনাদের লিখতে হবে না, যদিও এটা ক্লাস, কিন্তু এখানে লেখার কিছু না। আমি চাই আপনারা মনোযোগ দিয়ে আমার কথা শুনেন এবং ক্লাসের শেষে কিছু বোঝার চেষ্টা করেন যে হ্যাঁ আমরা কি বললাম, লিডারশিপ নিয়ে, নেতৃত্ব নিয়ে কি বলতে চাচ্ছি অ্যাকচুয়ালি। যেমন লিডারশিপে কিছু আমাদের ফিউচারে ইয়াং জেনারেশনের জন্য, আপনাদের জন্য আমাদের সামনের দিনগুলো কেমন হতে পারে, বাংলাদেশ নিয়ে যদি কথা বলি, বিশ্ব নিয়ে কথা বলি, অনেক ধরনের পরিবর্তন কিন্তু আসবে সামনে। যেমন একটা হচ্ছে আমাদের ইকোনমি, অর্থনীতি কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, আমাদের হেলথ সিস্টেম চেঞ্জ হয়ে যাচ্ছে, আমাদের বিশ্বে বিভিন্ন দেশে, আফ্রিকাতে বিভিন্ন দারিদ্রতা বৃদ্ধি পাচ্ছে, আমাদের জীবনযাত্রার যে ওয়ে, আমরা যেভাবে জীবনযাত্রায় অভ্যস্ত, সেই জীবনযাত্রা কিন্তু অনেক ক্ষেত্রে পরিবর্তন হয়ে গেছে। এখন আমরা কিন্তু আগের জীবনযাত্রা যেরকম দেখছি সেরকম আর এখন না। এখন করোনার কারণে আমাদের অনেক কিছু মানিয়ে চলতে হচ্ছে। আমাদের অনেক ধরনের সিচুয়েশনে অনেক ধরনের রিসোর্স, অনেক ধরনের সম্পদ, সেটা অর্থ সম্পদ হয়ে যাচ্ছে, সেটা হতে পারে আপনার প্রাকৃতিক সম্পদের কথা হতে পারে, সেটা হতে পারে আমাদের ন্যাচারাল রিসোর্সের কথা হতে পারে, সেটা আমাদের মিনারেল রিসোর্স হতে পারে। আমাদের এই যে দেশের এবং বিশ্বের যে একটা পরিবর্তন, সেই পরিবর্তনের জন্য কিন্তু আমাদেরকে লিডারশিপ নিয়ে তৈরি হতে হবে। বিকজ যাদের লিডারশিপ কোয়ালিটি খুব ভালো থাকবে, আমি যেভাবে ফিউচারকে, আমি ভবিষ্যৎকে যেভাবে দেখার চেষ্টা করি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে, একজন অধ্যাপক হিসাবে, এবং আমি বাংলাদেশে 20 বছরের উপরে ছেলেদেরকে ক্যারিয়ার কোচিং করছি, গাইডেন্স দিচ্ছি ইউনিভার্সিটি লেভেলে, পোস্ট গ্র্যাড লেভেলে। আমি যেভাবে আপনাদের জন্য চিন্তা করি, ন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্রদের জন্য, যে আপনাদের কোনো অবস্থায় থেকে আপনাদেরকে সবসময় মনোবলটা ভালো রাখতে হবে। এই যে পরিস্থিতিগুলো বললাম, ডিফারেন্ট কোঅর্ডিনেশন থাকতে হবে আপনাদের বিভিন্ন গ্রুপের ভিতর, নিজেদের মধ্যে আপনাদের অনেক বেশি আত্মিক বন্ধনটা শক্তিশালী করতে হবে। আমি স্পেশালি পলাশকে আবার ধন্যবাদ জানাই, বিকজ পলাশ যখন আমাকে NUBDN-এর এই প্ল্যাটফর্মটার কথা জানালো, প্রথম জেনে আমার কাছে একটা জিনিসই শুধু মনে হয়েছে যে আপনাদের এই NUBDN-এর প্ল্যাটফর্মটা, এটা বাংলাদেশে আমি দোয়া করি এবং আমি দেখতে পাচ্ছি ইনশাল্লাহ যদি আপনারা সবাই আজকে যেভাবে একসাথে, আমি তো 100 বলবো না, আমি হয়তো অলরেডি 400, 500, 600, 1000 বলবো, এই যে এত মানুষ আজকে একসাথে হয়েছে আমরা, এই NUBDN প্ল্যাটফর্মটা থেকে আপনারা একটা বিরাট বড় নেতৃত্বের জায়গা তৈরি হতে পারে। এবং এই নেতৃত্ব থেকে, আপনাদের ভিতর থেকে আমাদের ফিউচারের নেতারা বের হয়ে আসতে পারেন। আমাদের লিডারশিপ অনেক ক্ষেত্রে ক্রাইসিস আছে, সো আপনারা ইউ ক্যান টেক এ চার্জ। সো আরেকটা জিনিস আমি বলতে চাই লিডারশিপ নিয়ে, সেটা হচ্ছে যে আমাদের শর্ট টার্ম এবং লং টার্ম চিন্তা করতে হবে। আমাদের দেশের, জাতির, আপনাদের সোসাইটির, আমাদের সমাজের লিডারশিপ তৈরির জন্য 3টা উপাদান, 3টা বিষয় আমি খুব জরুরি বলবো, সেটা একটু মনোযোগ দিয়ে শুনবেন।
একটা বিষয় হচ্ছে আপনাদের পার্সোনালিটি, লিডারশিপ তৈরি করার জন্য ব্যক্তিত্ব। ব্যক্তিত্ব অত্যন্ত জরুরি। তিনটা জিনিসের একটা হচ্ছে ব্যক্তিত্ব, একটা হচ্ছে বিহেভিয়ার, আপনারা কিভাবে বিহেভ করছেন মানুষের সাথে, আর একটা হচ্ছে সিচুয়েশনাল কনটেক্সট। তার মানে সিচুয়েশনাল কনটেক্সটটা হচ্ছে আপনি পরিস্থিতির সাথে কিভাবে মানায় নিচ্ছেন। আমি আবার বলি, এই পয়েন্টসগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন। এক নাম্বারটা হচ্ছে আপনাদের পার্সোনালিটি, আপনাদের ব্যক্তিত্ব। দুই নাম্বারটা হচ্ছে আপনারা কিভাবে বিভিন্ন পরিস্থিতিতে বিহেভ করেন, আপনি কিভাবে রিয়েক্ট করেন। এমন হতে পারে অনেক কিছুই আপনার হয়তো ভালো লাগছে না, একটা পরিবেশ আপনার ভালো লাগলো না, একটা ঘটনা আপনার ভালো লাগলো না, আপনার কোনো একটা মানুষকে ভালো লাগলো না, কোনো একটা মানুষের কথা ভালো লাগলো না। তারপরও আমি অনুরোধ করব, যদি নিজেকে লিডার হিসেবে তৈরি করতে চান, সর্বক্ষেত্রে ধৈর্য ধরতে হবে, সর্বক্ষেত্রে আপনাদের অনেক বেশি পারসিস্টেন্স শো করতে হবে, রেজিলিয়েন্স, অধ্যবসায় শো করতে হবে। লিডারশিপের অন্যতম জিনিসটা হচ্ছে কোয়ালিটি, হলো পার্সোনালিটি। ব্যক্তিত্ব যদি থাকে, আপনি ব্যক্তিত্ব আপনাকে অনেক দূর নিয়ে যাবে। যে কোনো পরিস্থিতিতে আপনাদেরকে বুক ফুলায় পরিস্থিতির সামনা করতে হবে, পরিস্থিতিকে ফেস করতে হবে, আপনাদের মাথা দিয়ে বুদ্ধি করে উত্তরগুলো দিতে হবে, রাগের মাথায় কিছু বলা যাবে না। সো লিডারশিপের প্রথম লেসনটা হচ্ছে পার্সোনালিটি, ব্যক্তিত্ব। দ্বিতীয়টা হচ্ছে বিহেভিয়ার। আপনি বিভিন্ন পরিস্থিতিতে কিভাবে আপনি বিহেভ করছেন বিভিন্ন মানুষের সাথে বিভিন্ন জায়গায়, সেটা খুব ইম্পর্টেন্ট। আপনাদেরকে ছোট একটা উদাহরণ দেই। আপনারা অনেকেই হয়তো শুনেছেন, ফরচুন 500 একটা পোর্টাল আছে, একটা ওয়েবসাইট আছে এবং একটা ম্যাগাজিনও আছে ওদের। ওরা বিশ্বের ওয়ার্ল্ডের টপ 500 কোম্পানির এমডি, সিইও, ওয়ার্ল্ডের প্রথম 500 সিইও লিডারদের, তাদের নিয়ে একটা রিসার্চ করেছে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি। আমেরিকার খুব নামকরা ইউনিভার্সিটি হচ্ছে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি ওই রিসার্চে কি পেয়েছে জানেন? খুব ইন্টারেস্টিং জিনিস। ওরা পেয়েছে যে এটা একেবারে মানে ওয়ার্ল্ডের টপ 500 জন নেতা, নেতৃত্বস্থানীয় ওয়ার্ল্ডের টপ কোম্পানিগুলোর সিইও, এমডি, 500টা কোম্পানি, 334 জন সিইও এই সার্ভেতে, এই রিসার্চে অংশগ্রহণ করেছে। তারা পেয়েছে, সেই 334 জন সিইও তার মধ্যে বলেছে যে তাদের আজকে সিইও হয়ে ওঠার পেছনে, তাদের আজকে নেতৃত্বে আসতে পারার পেছনে, তারা আজকে জীবনে যে জায়গায় পৌঁছেছে সেই জায়গায় পৌঁছে যাওয়ার পিছনে তাদের 12%, 100-র ভিতর শুধুমাত্র 12% কাজ করেছে তাদের এডুকেশন, তাদের এক্সপিরিয়েন্স, তাদের স্কিল। আমি আবার বলি, আমি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছি লিডারশিপ নিয়ে। ফরচুন 500-এর যে 500 কোম্পানি আছে, সে ফরচুন 500 কোম্পানির সিইওদের ভিতর তাদের এমডি যারা, এই সার্ভেতে 500 কোম্পানির যে সার্ভে করা হয়েছে সেখানে 334 জন কোম্পানির সিইও, তারা এই একটা সার্ভেতে বলেছে যে তাদের জীবনে বড় হয়ে ওঠার পিছনে অনলি 12%, শুধুমাত্র 12% কাজ করেছে তাদের এডুকেশন, তাদের স্কিল এবং তাদের এক্সপার্টিস, তাদের অভিজ্ঞতা। কত ইন্টারেস্টিং একটা কথা, চিন্তা করে দেখেন। ওয়ার্ল্ডের টপ সিইওরা তাদের জীবনের উন্নতির পিছনে 12% ভূমিকা রেখেছে তাদের এডুকেশন, তাদের কমিউনিকেশন স্কিল, তাদের পারফরমেন্স, তাদের এক্সপিরিয়েন্স। একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসাবে আমি যখন এই জিনিসটা দেখি, তখন অ্যাকচুয়ালি আমি নিজেকে মাঝে মাঝে প্রশ্ন করি যে আচ্ছা, আমরা ক্লাসরুমে বাচ্চাদেরকে কি শিখাই? আমরা ক্লাসরুমে বাচ্চাদেরকে এডুকেশন শিখাই, সাবজেক্ট শিখাই, আমরা অনেক কিছু শিখাই, কিন্তু একটা সিম্পল ব্যাপার দেখেন, এই শিক্ষার পিছনে ওয়ার্ল্ডের টপ সিইওরা বলছে তাদের জীবনে এইসবের গুরুত্ব হলো শুধুমাত্র 12%। তাহলে বাকি 88% কোন কোয়ালিটির জন্য আজকে তারা ফরচুন 500 কোম্পানির সিইও, সেটা আমি আপনাদের বলছি। আপনারা শুনে সবাই অবাক হবেন এবং আমি খুব খুশি হব যদি আপনারা জিনিসটা মনে রাখেন। আপনারা স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ওয়েবসাইটে ঢুকলে এই রিসার্চটা পাবেন। ফরচুন 500-এর 334 জন সিইও কি বলেছে জানেন? তারা বলেছে তাদের জীবনে বড় হওয়ার পিছনে 88% ভূমিকা হচ্ছে ম্যানেজিং ইন্টারপার্সোনাল স্কিলস। আবার বলি, ওয়ার্ল্ডের টপ 500 কোম্পানির 334 জন সিইও রিসার্চে বলেছে তাদের জীবনের সফলতার পিছনে 12%-এর ভূমিকা হচ্ছে তাদের এডুকেশন, তাদের ডিগ্রি, তাদের অভিজ্ঞতা, তাদের স্কিল। 88% তারা এসছে আজকে তাদের ম্যানেজিং ইন্টারপার্সোনাল স্কিল। এখন হোয়াট ইজ ইন্টারপার্সোনাল স্কিল? আমি যে লিডারশিপের 3টা কোয়ালিটির কথা বলেছি, ফার্স্টই বলেছি পার্সোনালিটি, সেকেন্ডে বলেছি বিহেভিয়ার। এই সেকেন্ড যে বিহেভিয়ার, এই ইন্টারপার্সোনাল স্কিলটা হচ্ছে আপনার বিহেভিয়ারের উপর। কথাটার সুন্দর একটা উদাহরণ দিই। আপনাদের সবাই আমরা পরিবার নিয়ে থাকি, বাবা মা আত্মীয় স্বজন সব আছে, আমাদের বন্ধু বান্ধব আছে, আমাদের পাড়া প্রতিবেশী আছে। লিডারশিপ স্কিলের কথা যদি বলি, চেষ্টা করবেন, আমি সবাইকে অনুরোধ করব আজকের এই ক্লাস থেকে আপনারা লিডারশিপ স্কিল আপনাদের পাড়াতে,
আপনার মহল্লায়, আপনার এলাকায়, আপনার পরিবারের ভিতর, আপনার বন্ধুদের মধ্যে তাদের ভিতর লিডারশিপ স্কিল তৈরি করার। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি শুধু একা, লিডারশিপ এমন একটা জিনিস, আমি শুরুতে যে গল্পটা দিয়ে শুরু করেছিলাম, হাসপাতালের বেডে দুজন রুগী, ক্যান্সারের রুগীটা সবসময় হার্টের রুগীটাকে, তার বন্ধুকে বাইরের জানালার সুন্দর পৃথিবীর কথা বলতো, কিন্তু বাইরের জানালায় সুন্দর কিছু ছিল না, বাইরের জানলা দিয়ে কিছুই দেখা যাচ্ছিল না, কিন্তু সবসময় সে বন্ধুটাকে বলতো, বিকজ লিডারশিপ ইজ নাথিং অ্যাবাউট আওয়ার সেলফস। নিজেদেরকে দিয়ে কখনো লিডারশিপ হয় না। লিডারশিপ ইজ অলওয়েজ অ্যাবাউট ইয়োর সেলফ, আপনার চারপাশের মানুষকে দিয়ে। আমি কখনই একা নেতা হতে পারবো না। আমাকে নেতা হতে গেলে আমার বন্ধুদের নিয়ে হতে হবে, আমার পাড়া প্রতিবেশীকে নিয়ে হতে হবে, আমার পরিবারের লোকদের নিতে হবে, আত্মীয় স্বজনকে নিয়ে হতে হবে। মানে আমার নেতৃত্ব সবসময়ই আসবে, সেটা আমার আসবে আমার অ্যাচিভমেন্ট থেকে, আমার ডেলিভারি থেকে। আর ফার্স্ট গেল পার্সোনালিটি, সেকেন্ড হচ্ছে বিহেভিয়ার, থার্ড যে পয়েন্টটা মনে রাখতে হবে সেটা হচ্ছে সিচুয়েশনাল কনটেক্সট, পরিস্থিতি। পৃথিবীতে যতগুলো লিডারশিপ নিয়ে বই এসছে, অনেক বইয়ে আমরা দেখেছি যে এই পয়েন্টটার কথা বারবার আসে, যে সিচুয়েশনাল কনটেক্সট, পরিস্থিতি কিন্তু নেতৃত্ব তৈরি করে। আপনি দেখেন, আজকে যদি আমরা একটা পরিস্থিতিতে পড়ে যাই, কোনো একটা বিপদে পড়ে যাই, একটা ভিড়ে ঝামেলায় পড়ে যায়, একটা দুর্ঘটনা হয়ে যায়, আল্লাহ মাফ করুক, আমাদের নৌকা ডুবে যাচ্ছে সমুদ্রে, নদীতে, আমাদের বাস অ্যাক্সিডেন্ট হলো, আল্লাহ মাফ করুক, তখন আপনি দেখবেন একেবারে চুপচাপ যেই ছেলেটা কিংবা মেয়েটা কখনোই কারোর সাথে হয়তো কথা বলে না, সেই ছেলেটা কিংবা মেয়েটা খুবই ইন্ট্রোভার্ট, খুবই অন্তর্মুখী, মানুষের সাথে খুব একটা মিশে না, ওই বিপদের সময়, এরকম পৃথিবীতে লক্ষ লক্ষ উদাহরণ আছে, ওই বিপদের সময় সেই মুখ চোরা, সেই লুকিয়ে থাকা, সেই দুর্বল মানসিকতার সেই বাচ্চাটা, সেই ছেলেটা কিংবা মেয়েটা, সে কিন্তু সবচেয়ে বড় নেতা হিসাবে মাঠে ঝাঁপায় পড়ে। তার মানে কি, লিডারশিপ 3 নম্বর যে পয়েন্টটা বলতে চাচ্ছি, সিচুয়েশনাল কনটেক্সট। আপনার পরিস্থিতি আপনাকে বলে দিবে আপনি কি লিডার হতে পারবেন কি পারবেন না, এবং পরিস্থিতির সাথে যদি নিজেকে মানায় চলতে পারেন, ইউ ক্যান বি আ গ্রেট লিডার। সো আমি আবার একটু রিক্যাপ করি লিডারশিপ নিয়ে আমাদের সেশনটা। অ্যাকচুয়ালি আবার বলছি, আপনারা যারা আছেন লাইভে, আপনারা কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন, আমি চেষ্টা করব যে প্রশ্নটা উত্তর আপনার এই ইনবক্সে লিখলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো, বাট এন্ড অফ দ্য সেশন। সো 3টা জিনিস নিয়ে বলছি আমরা, 3টা পয়েন্ট মনে রাখতে হবে লিডারশিপ। একটা হচ্ছে পার্সোনালিটি, আপনার ব্যক্তিত্ব, একটা হচ্ছে বিহেভিয়ার, আপনি কিভাবে রিয়াক্ট করছেন, 3 নম্বরটা হচ্ছে সিচুয়েশনাল কন্টেক্ট, আপনার সিচুয়েশন আপনাকে কিভাবে তৈরি করে। লিডারশিপের আরেকটা মজার বিষয় হচ্ছে যে এই 3টা কোয়ালিটি, পার্সোনালিটি, বিহেভিয়ার, ব্যবহার এবং সিচুয়েশনাল কনটেক্সট, পরিস্থিতির সাথে মানানসই হওয়া, সেরকম হওয়ার কোয়ালিটি হলে একটা কোয়ালিটি, এই 3টার কারণে আপনাদের ভিতর একটা যোগ্যতা তৈরি হবে। যোগ্যতাটা হচ্ছে অনেক দূরে দেখার, অনেক দূরে দেখার। আমরা সবসময় একটা কথা বলি, আমাদের দাদি নানিরা, আমাদের মা বাবারা যারা মফস্বলে ছিল, যারা গ্রামে ছিল, তারা কিন্তু সবসময় একটা কথা বলতো, সেটা হচ্ছে যে গাছের উপরে যত উঠবেন তত দূর দিগন্ত দেখতে পারবেন। আপনি যত গাছের উপরে উঠবেন দূর দিগন্ত দেখতে পারবেন। জাহিদুল ইসলাম জাকির খুব সুন্দর কথা লিখেছে, একটা পার্সোনালিটি, একটা বিহেভিয়ার, একটা সিচুয়েশনাল কনটেক্সট। জাহিদ ঠিক করে নেন, ওটা সেশনাল না, ওটা সিচুয়েশনাল। থ্যাংক ইউ। আচ্ছা, গাছের যত উপরে উঠবেন তত ভিশন, তত দূরে আপনি দেখতে পারবেন। তার মানে কি? তার মানে হচ্ছে আপনাকে ভিশন দিবে, দূরে দেখার ক্ষমতা দিবে লিডারশিপ। আমি এই প্রসঙ্গে আবার একটু ভারী আলোচনা থেকে একটু হালকা আলোচনায় চলে যেতে চাই। আমি 2টা বাদুরের গল্প বলবো। আপনারা অনেকে কিন্তু এই যে আমরা যেটাকে ভ্যাম্পায়ার, রক্ত খেকো বাদুর বলি, বাদুর আছে না গাছে উল্টা হয়ে ঝুলে থাকে, আমি 2টা বাদুরের গল্প বলি। আচ্ছা, 1 নম্বর, 2টা বাদুর একটা বিরাট বড় পাহাড়ে উল্টা হয়ে বিশ্রাম নিচ্ছিল। তাদের ওখান থেকে, 2টা বাদুরের ওখান থেকে অনেক দূরে আপনার একটা গ্রাম দেখা যাচ্ছে। তো বাদুররা তো আসলে রক্ত খায়, তারা ওই প্রাণীর উপর বসে প্রাণীর ওখান থেকে রক্ত খায়। সো একটা বাদুর একটা বাদুরকে বলছে, আমার এখন খুব তৃষ্ণা হয়েছে, আমি রক্ত খাবো। তো দ্বিতীয় বাদুরটা বলছে, ঠিক আছে, তুই যে রক্ত খেয়ে আস, তারপরে আমি খেতে যাব। তো প্রথম বাদুরটা উড়ে গেল, দূরের গ্রামটায় গেল। তো দ্বিতীয় বাদুরটা উল্টা হয়ে ঝুলে অপেক্ষা করছে প্রথম বাদুরের জন্য, ওটা তার বন্ধু। প্রথম বাদুরটা যাওয়ার বেশ কিছুক্ষণ পরে প্রথম বাদুরটা আসলো, এসে দেখে তার মুখে, সারা মুখে রক্ত। তো দ্বিতীয় বাদুরটা বললো, কিরে তুই, হ্যাঁ আমি আহসান হাবিব, আপনার রাগ নিয়ন্ত্রণ নিয়ে একটু পরেই বলবো। থ্যাংক ইউ বাবা। আচ্ছা, বাদুরের জোকসটায় ফিরে যাই। সেটা হচ্ছে বাদুরটা তখন, দ্বিতীয় বাদুর বলছে, তুই এত রক্ত পেলি কোথায় যে তোর মুখ ভর্তি রক্ত? প্রথম বাদুর বললো, শোন, ওই যে দূরের গ্রামটা দেখতে পাচ্ছিস? দ্বিতীয় বাদুর বললো, হ্যাঁ আমি গ্রামটা দেখতে পাচ্ছি। প্রথম বাদুর বললো, ওই গ্রামে যখন আমি গেলাম, তখন আমি গ্রামে ঢুকতেই দেখি গ্রামে একটা হাসপাতাল।
তা হাসপাতালে দেখি, আমি সাথে সাথে হাসপাতালে জানলা দিয়ে ঢুকলাম, ঢুকে দেখি ব্লাড ব্যাঙ্কে অনেক রক্ত রাখা। তা আমি তো বাদুর, আমি খুশির চোটে এই প্যাকেট থেকে ওই প্যাকেটে ঘুরে ঘুরে সমস্ত রক্ত খেয়েছি, এখন আমার এই জন্য এত রক্ত, মুখ ভর্তি রক্ত হয়ে গেছে। দ্বিতীয় বাদুর বললো, ওয়াও তুই অনেক রক্ত পেয়েছিস তো। প্রথম বাদুর বললো, ঠিক আছে আমি এখন বিশ্রাম নিচ্ছি, তুই যে খেয়ে আস। তো দ্বিতীয় বাদুরও চলে গেল। প্রথম বাদুর কিন্তু যাবার 10 মিনিট পর ফেরত আসছিল, দ্বিতীয় বাদুর 10 সেকেন্ড পর ফেরত আসছে, কিন্তু দ্বিতীয় বাদুরের সারা শরীরে রক্ত। প্রথম বাদুরের শুধু মুখে রক্ত ছিল, দ্বিতীয় বাদুরের সারা শরীরে রক্ত। প্রথম বাদুর খুব হিংসায় পড়লো, কিরে তুই তোর এমন রক্ত পেয়েছিস, সারা শরীরে রক্ত। দ্বিতীয় বাদুর, না রে, ওই যে দূরের ইলেকট্রিক পিলারের খাম্বাটা দেখতে পাচ্ছিস? প্রথম বাদুর বললো, হ্যাঁ দেখতে পাচ্ছি। আমি ওটা দেখি নাই। তার মানে দ্বিতীয় বাদুর যখন গেছে খাম্বায় বাড়ি খেয়ে, এটা তারই রক্ত। আমি জোকসটা কেন বললাম, দ্য রিজন ইজ লিডারশিপের 3টা কোয়ালিটি, একটা পার্সোনালিটি, একটা বিহেভিয়ার, আর একটা হচ্ছে সিচুয়েশন। এই 3টা একটু আগে আমাদের এক ছাত্র জাহিদ বলেছেন যে রাগ নিয়ে, এই 3টার সাথে আমি আসছি এখনই। টেম্পার কিভাবে কন্ট্রোল করতে হবে, এই 3টা যখন আপনার ভিতর তৈরি হবে তখন কিন্তু অটোমেটিক্যালি আপনি রাগ কন্ট্রোল করতে পারবেন। আমাদের প্রত্যেকেরই রাগ হয়, রাগ কেন হবে না, আমরা মানুষ। রাগ নিয়ন্ত্রণ করার জন্য মূলত 3টা গুণ দরকার। 3টা গুণ আপনারা মনোযোগ দিয়ে শোনেন। আমরা রেগে যাই, রাগ নিয়ন্ত্রণের জন্য 3টা গুণ অত্যন্ত জরুরি। 1 নাম্বারটা হচ্ছে ধৈর্য, 2 নাম্বারটা হচ্ছে ধৈর্য, 3 নাম্বারটা হচ্ছে ধৈর্য। কেন ধৈর্যের কথা বলছি? বিকজ ধৈর্য বলার কারণটা হলো, আপনি একটা সিম্পল ব্যাপার চিন্তা করেন যে কোনো পরিস্থিতিতে আপনি যদি একটা জিনিস মাথায় রাখেন যে আমি এই যে রেগে যাচ্ছি, আমি রেগে গিয়ে কিছু একটা বলবো, আমি রেগে গিয়ে হয়তো কিছু একটা করব, সেটার ফলাফল এমন হতে পারে শর্ট টার্ম কিংবা লং টার্ম। শর্ট টার্ম মানে হচ্ছে হয়তো অল্প সময়ের জন্য হবে, কিংবা হয়তো লং টার্মের জন্য হবে। সো আমাকে যে কোনো অবস্থায় জীবনের লক্ষ্যটা, আমাদের লাইফের লক্ষ্যটা যদি আমি জানি, তাহলে কিন্তু আমি সহজেই আমার রাগটাকে কন্ট্রোল করতে পারবো। আমি শর্ট টার্ম গোলের জন্য, আজকে আমার যেটা গোল সেটার জন্য আমি যদি চিন্তা না করে, আমি যদি লং টার্ম গোলটা আমার সামনে রাখি, অটোমেটিক্যালি কিন্তু লাইফে আমি অনেক দূর যেতে পারবো। আমি আপনাদেরকে আসলে একটা প্রশ্ন করি, প্রশ্নটা খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যে আপনারা অনেকেই উসাইন বোল্টের কথা শুনছেন। উসাইন বোল্ট কিন্তু 9টা গোল্ড মেডেল পেয়েছিল গত 3টা অলিম্পিকে, 9টা গোল্ড মেডেল। এই 9টা গোল্ড মেডেলের জন্য ট্র্যাকে, মানে যেখানে দৌড়ায় অলিম্পিকে, সেখানে উসাইন বোল্ট, আপনারা এভাবে চিন্তা করবেন, উসাইন বোল্ট 9টা গোল্ড মেডেল পেয়েছে 3টা অলিম্পিকে। এই 9টা গোল্ড মেডেলের জন্য সে কিন্তু মাত্র 2 মিনিট দৌড়াইছে অলিম্পিকে। আমি আবার বলি, উসাইন বোল্টের মতো ইতিহাসের সেরা দৌড়বিদ, ইজ দ্য ফাস্টেস্ট স্প্রিন্টার, সে 9টা গোল্ড মেডেল পেয়েছে 3টা অলিম্পিকে। তার জন্য সে মাত্র 2 মিনিট দৌড়েছে, 2 মিনিট অলিম্পিক ট্র্যাকে দৌড়াইছে। কিন্তু আপনারা খালি এখন এই 2 মিনিট কি দেখবেন, নাকি এই 2 মিনিটের পিছনে কি ছিল সেটা আমি চলে যাই। উসাইন বোল্ট 9টা গোল্ড মেডেল পেয়েছে 3টা অলিম্পিকে মাত্র 2 মিনিট দৌড়ে। এই 2 মিনিট দৌড়ানোর জন্য কত টাকা পেয়েছে জানেন? $119 মিলিয়ন। $119 মিলিয়ন। এখন আমি আসবো, কিন্তু এই 2 মিনিট দৌড়ানোর জন্য, এই 2 মিনিট দৌড়ে সে 9টা গোল্ড মেডেল পেয়েছে 3টা অলিম্পিকে। এই 2 মিনিটের জন্য সে জীবনে পরিশ্রম করেছে কত বছর, সেটা এখন আমি বলছি। আপনাদের কোনো ধারণা আছে সে কত বছর পরিশ্রম করছে? হ্যাঁ, বৃষ্টি কালাম বলছেন, বৃষ্টি থ্যাংক ইউ, তাকে গতিমানব বলা হয়, থ্যাংক ইউ ভেরি মাচ বৃষ্টি। এটা হচ্ছে উসাইন বোল্ট যেটা করে, সেটা হচ্ছে যে ওকে গতিদানব বলা হতো, সে এত ফাস্ট দৌড়াতে পারতো। ও এই 2 মিনিট দৌড়ে $119 মিলিয়ন পাওয়ার জন্য, একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখেন, তার জীবনের 20 বছর সে পরিশ্রম করেছে। আমি আবার বলি, 2 মিনিট দৌড়েছে, 9টা গোল্ড মেডেল পেয়েছে 3টা অলিম্পিকে। তার জন্য আপনারা বলবেন 2 মিনিট দৌড়েছে, কিন্তু 2 মিনিটের জন্য সে 20টা বছর তার জীবনে সে পরিশ্রম করেছে। তার মানে কি, লাইফে যে কোনো সমস্যা আমাদের ফেস করতে গেলে ফার্স্টে সমস্যাকে সমস্যা হিসেবে দেখা যাবে না। সমস্যাকে আমার সবসময় দেখতে হবে, সমস্যাটাকে তার পরিপ্রেক্ষিতে চিন্তা করতে হবে। যে কোনো সমস্যার আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমি যদি সত্যি আমার রাগকে দমন করতে চাই, আমার মাথা ঠান্ডা রাখতে চাই, আমাকে যে কোনো সমস্যাকে যেখান থেকে সমস্যাটা শুরু সেইটার পরিস্থিতি থেকে চিন্তা করতে হবে। আমি আপনাদেরকে আরেকটা মজার গল্প বলবো এখন, খুব ইন্টারেস্টিং। আমাদের অ্যাকচুয়ালি 30 মিনিট হয়ে গেছে, আমি আর 30 মিনিট আছি আপনাদের সাথে, আমি আরও কিছু ইন্টারেস্টিং জিনিস কভার করব। সো আমি একটা মজার জোকস বলতে চাই, জোকসটা খুব ইন্টারেস্টিং।
এইটা আরব দেশের একটা জোকস, এটা একটা কৌতুক, বাই দ্য ওয়ে এটাকে কৌতুক হিসাবে নিব আমরা, অন্য কোনোভাবে নিব না, যেহেতু এটা একটা পাবলিক ফোরাম। আরব দেশের একটা বাজারে ঘোড়া বিক্রি হয়, খুব মনোযোগ দিয়ে শোনেন। আরব দেশের একটা বাজারে ঘোড়ার বাজার, তো সেখানে এক বিরাট ধনী লোক ঘোড়া কিনতে গেছে। তো সে দেখছে যে সবচেয়ে সস্তা ঘোড়া 1 লাখ টাকা দাম, সবচেয়ে দামি ঘোড়া 1 কোটি টাকা দাম। 1 লাখ টাকা একটা সস্তা ঘোড়া, সবচেয়ে দামি ঘোড়াটা 1 কোটি টাকা দাম। তো এই ধনী ব্যক্তি ঘুরে বেড়াচ্ছে, আরব শেখ, সে আরবের বিরাট বড় শেখ মানে হচ্ছে জমিদার, অনেক ধনী। তো সে ঘোড়া দেখতে 1 লাখ থেকে 1 কোটি টাকার মধ্যে ঘোড়া দেখলো। একটু দূরে দেখে একটা কোনায় একটা ঘোড়া নিয়ে একজন লোক দাঁড়িয়ে আছে, একটা বেদুইন মানে যারা মরুভূমিতে থাকে, এরকম একজন বেদুইন একটা ঘোড়া নিয়ে দাঁড়িয়ে আছে। সে ঘোড়াটা অনেক বড়। সে শেখ সাহেব, সে জমিদার, শেখ মানে হচ্ছে জমিদার, এই জমিদার তখন সে ঘোড়াটার দাম জিজ্ঞেস করলো আরব জমিদার। তখন ওই লোক বলছে এই যে ঘোড়ার দাম হচ্ছে 5 কোটি টাকা। তো জমিদার সাহেব অবাক হয়ে গেল, ওয়াও, সবচেয়ে সস্তা ঘোড়া এখানে দেখছি 1 লাখ টাকা, সবচেয়ে দামি ঘোড়া 1 কোটি টাকা, তোমার ঘোড়ার দাম 5 কোটি টাকা কেন? তোমার ঘোড়ার ভিতর স্পেশাল কি আছে? তো ঘোড়ার যে নিয়ে আসছে সে দোকানদার বলছে, হুজুর আমার ঘোড়া কিন্তু একটু স্পেশাল। তো জমিদার সাহেব বলছে কিসের স্পেশাল? জমিদার বলছে যে কিসের স্পেশাল, 1 কোটি টাকা হায়েস্ট দাম দেখলাম, তোমারটা 5 কোটি টাকা কেন? বলে হুজুর আমার ঘোড়া কিন্তু আপনি লাঠি দিয়ে ঠেলবেন, দড়ি ধরে টানবেন চলবে না, আমার ঘোড়া ভয়েস অ্যাক্টিভেটেড মানে হচ্ছে আপনি মুখে কমান্ড দিবেন, মুখে বলবেন, আপনার মুখে কমান্ড শুনে সে ঘোড়া চলা শুরু করে। আচ্ছা, তো জমিদার বললো দেখাও দেখি তোমার ঘোড়া কিরকম ভয়েস অ্যাক্টিভেটেড। তখন ওই বেদুইন তাকে বললো, হুজুর আপনি আমার ঘোড়াকে দড়ি বাঁধা আছে, টান দিয়ে চালানোর চেষ্টা করেন তো। তো জমিদার অনেক চেষ্টা করছে ঘোড়াকে টান দিয়ে দড়ি ধরে টানাটানি, ঘোড়া একটুও নড়ে না। তারপর জমিদার বললো তাহলে আমি একটু লাঠি দিয়ে চেষ্টা করি। বেদুইন বলছে হুজুর লাঠি দিয়ে চেষ্টা করেন, লাঠি দিয়ে বাড়ি টাড়ি দিছে, গুতা দিছে, কোনো লাভ নাই, ঘোড়া মুখ পড়ে না। তখন বেদুইন বললো হুজুর আপনি এখন ঘোড়ার উপরে উঠে বসেন। তো বেদুইন উঠে বসছে, বসার পর তো জমিদার উঠে বসছে। তখন বেদুইন বললো হুজুর আপনাকে কয়েকটা জিনিস মনে রাখতে হবে, আপনি যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন, আরব দেশের ঘোড়া তো, তখন ঘোড়া কিন্তু চলা শুরু করবে টাকটুক করে। আপনি ঘোড়া স্পিড বাড়াতে চান, গাড়ি যেরকম গিয়ার আছে ঘোড়ারও গিয়ার আছে, আপনি আলহামদুলিল্লাহ বলবেন, যতবার আলহামদুলিল্লাহ বলবেন ঘোড়ার স্পিড বাড়তে থাকবে, এরকম 4টা গিয়ার, 4বার আলহামদুলিল্লাহ বললে 100 কিলোমিটার 25 করে 100 কিলোমিটার পর্যন্ত স্পিড উঠে যাবে। তখন জমিদার জিজ্ঞেস করলো আচ্ছা ঘোড়াকে আমি যখন থামাতে যাব তখন কি বলবো? বলে স্যার ইন্না লিল্লাহ বলবেন, তখন ঘোড়া থেমে যাবে। বলে ওয়াও তোমার ঘোড়া তো দারুণ। আচ্ছা ঘোড়াকে যখন লাফ দিতে বলবো তখন কি বলবো? তখন বলবেন শুকর আলহামদুলিল্লাহ, সাথে সাথে ঘোড়া লাফ দিবে। তো জমিদার বললো ঠিক আছে, আমি এখন ঘোড়াকে একটু টেস্ট ড্রাইভ, আমি একটু দেখি তোমার ঘোড়া কেমন চলে, ওটা একটা পাহাড়ি এলাকা, তারপর আমি তোমার ঘোড়া কিনবো। বলে আচ্ছা ঠিক আছে। তো আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমি কি বলেছি। তো ঘোড়া চলা শুরু করলো। তো জমিদারের মনে আছে যে বিসমিল্লাহির রহমানির রহিম বলছে, ঘোড়া চলা শুরু করছে করে। তো এখন জমিদার ঘোড়া স্পিড বাড়াবে, প্রথমেই বলে ফেললো আলহামদুলিল্লাহ, ঘোড়া স্পিড বেড়ে গেছে, আবার আলহামদুলিল্লাহ, আবার স্পিড বেড়ে গেছে। এখন 4বার পর্যন্ত ঘোড়া 100 কিলোমিটার স্পিডে যাবে। এখন জমিদার আবেগের চোটে খুশি হয়ে 7বার 8বার আলহামদুলিল্লাহ বলছে, ঘোড়া তো এখন বাতাসের বেগে দৌড়াচ্ছে। এখন দৌড়াতে ঘোড়া এরকম একটা পাহাড়ের শেষ মাথায় চলে আসছে, সামনে খাদ। এখন জমিদার সাহেব তো ব্রেক দেওয়ার কথা ভুলে গেছে। এখন শেষ মুহূর্তে জমিদারের মনে পড়ছে আরে ব্রেক হচ্ছে ইন্না লিল্লাহ, শেষ মুহূর্তে গিয়ে জমিদার বলছে ইন্না লিল্লাহ বলে উঠছে, ঘোড়ার সাথে সাথে লাস্ট মোমেন্টে গিয়ে ধাম ব্রেক দিছে। জমিদার খুব খুশি হয়ে বলছে শুকর আলহামদুলিল্লাহ। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন শুকর আলহামদুলিল্লাহ বলে ঘোড়া কি করে, ঘোড়ার সাথে সাথে লাভ দিছে। দ্য কোয়েশ্চেন ইজ why am I saying these jokes? The reason কিন্তু খুব ইন্টারেস্টিং। দ্য রিজন ইজ আপনাদেরকে ল্যাঙ্গুয়েজটা বুঝতে হবে, ভাষাটা। লিডারশিপের একটা ভাষা আছে। ওই ঘোড়াটা, যে ঘোড়াটার কথা আমরা বলছি, সেই ঘোড়াটা কিন্তু লাঠির ভাষা বুঝে না, দড়ির ভাষা বুঝে না। ঘোড়াটা কিন্তু ওর যে ভাষা, মানুষের ভাষা, ওটা দিয়ে ঘোড়াটাকে ট্রেন করা হয়েছে। সো লিডারশিপ একটা ল্যাঙ্গুয়েজ আছে। লিডারশিপে ওই ল্যাঙ্গুয়েজে আপনাকে, লিডারদের আলাদা ল্যাঙ্গুয়েজ থাকে। আপনাকে অ্যাজ এ লিডার সেই নেতৃত্ব দেওয়ার ভাষায় কথা বলতে হবে, খুব কনফিডেন্টলি কথা বলতে হবে, এবং আপনি যা বলবেন অ্যাজ এ লিডার আপনাকে জেনে বলতে হবে। না জেনে কোনো কথা আমরা বলতে পারবো না, বিকজ লিডারদের সবসময় মনে রাখতে হবে যে আমাদেরকে জেনে কথা বলতে হবে, আমাদেরকে আমার মানুষদের ওদের ভাষায়, যে ভাষা সবাই বুঝবে সেই ভাষায় আমাকে কথা বলতে হবে। এখন আপনাদেরকে একটা সিম্পল গল্প বলি। হতাশা আমাদের জীবনে আসবেই,
ফ্রাস্ট্রেশন আসবেই, আমরা দুঃখের সাথে পড়বে। আপনারা সিম্পল একটা ব্যাপার বলি, কোকাকোলা কোম্পানির কথা আমরা সবাই জানি, এটা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য টপ ব্র্যান্ড কোকাকোলা। কোকাকোলা ব্র্যান্ড, আপনারা সিম্পল ব্যাপার দেখেন, আমি আপনাদেরকে তথ্য দিই। প্রথম বছর যখন বিজনেসে আসে কোকাকোলা, আজকে থেকে অলমোস্ট 250 ইয়ার্স ব্যাক, কোকাকোলা প্রথম বছর মাত্র 9 বটলস অফ কোক, তারা প্রথম বছরে 9 বোতল কোক বিক্রি করতে পেরেছিল। ইজন্ট ইট অ্যামেজিং? আজকে কোকাকোলা 1.7 বিলিয়ন, 1.7 বিলিয়ন কোক বিক্রি হয় সারা পৃথিবীতে প্রতিদিন। যেই ব্র্যান্ড জীবনে প্রথম শুরুর সময়, প্রথম দিনে, প্রথম বছর মাত্র 9 বোতল কোক বিক্রি করতে পেরেছিল, দ্য কোয়েশ্চেন ইজ আজকে সেটা দিনে 1.7 বিলিয়ন বিক্রি করে। তার মানে কি? আপনাদেরকে, লিডারদেরকে ধৈর্য ধরতে হবে, সফলতা আসবেই, আপনাকে ধৈর্য ধরে আগাতে হবে। নেলসন ম্যান্ডেলার কথা আপনারা সবাই জানেন। নেলসন ম্যান্ডেলা শান্তির জন্য সাউথ আফ্রিকার, উনি অ্যাপার্থাইড, বর্ণ বৈষম্যের বিরুদ্ধে 26 বছর উনি জেলে ছিলেন। হি ইজ এ ট্রু লিডার। নেলসন ম্যান্ডেলা, তাকে ক্লার্ক ডি বোথা, যে সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট ছিলেন, হোয়াইট প্রেসিডেন্ট, তাকে নেলসন ম্যান্ডেলাকে বলেছিল যে ম্যান্ডেলা, আমরা তোমাকে ছেড়ে দিব তার জেল হওয়ার 21 বছরের মাথায়, কিন্তু তোমাকে তোমার আন্দোলন প্রত্যাহার করতে হবে। তোমাকে বলতে হবে যে না, তুমি যে কালোদের জন্য, ব্ল্যাকদের জন্য যে আন্দোলন করছো স্বাধীনতার, এটা আমরা তোমার বন্ধ করতে হবে আন্দোলন, তাহলে তোমাকে ছেড়ে দেবো। নেলসন ম্যান্ডেলা বলছিল, আমি 21 বছর জেলে আছি, আমাকে যদি আরো 21 বছর কিংবা আমাদের জীবনের বাকি সময়টাও জেলে থাকতে হয়, আমি আমার আদর্শ থেকে সরবো না। সো নেতৃত্বের জন্য আদর্শ একটা বিরাট বড় জায়গা। সেই নেলসন ম্যান্ডেলা আরো 5 বছর এই ঘটনা পরে জেলে ছিল এবং পরবর্তীতে হি গট দ্য নোবেল প্রাইজ। উনি একটা ইন্টারেস্টিং কথা বলেছিল নেলসন ম্যান্ডেলা, সেটা ছিল যে আই নেভার লুজ, আই ইদার উইন অর লার্ন। নেলসন ম্যান্ডেলা বলছে, আমি জীবনে কখনো হারবো না, আই নেভার লুজ, আমি হারবো না, আমি হয় জিতবো নতুবা আমি শিখবো, আমি হেরে যাবো না। একটা হচ্ছে আই উইন, অথবা আই লুজ না, আই লার্ন। তার মানে কি? আমাদের যারা লিডার, আমাদের ভিতর যাদের লিডারশিপ কোয়ালিটি আছে, তাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে নেতৃত্ব হয়ে আপনাকে বিশাল বড় নেতা হবে তা না। আপনি আপনার জায়গাতেই, সেই জায়গাতে থেকেই আপনি আপনার চারপাশের মানুষকে, আপনার যারা অনুসারী আছে তাদেরকে নেতৃত্ব দিতে পারেন। জীবনের নেতৃত্ব কর্পোরেট লিডারশিপে হতে পারে, চাকরি জীবনে হতে পারে, ব্যবসা জীবনে হতে পারে। আমি আপনাদের ছোট একটা গল্প বলি। ঢাকা ট্রিবিউনের 15ই নভেম্বর, আপনারা লিখে নিতে পারেন, ঢাকা ট্রিবিউন পত্রিকায় 15ই নভেম্বর 2019, আমার আসলে ডেটগুলো মনে থাকে, একটা নিউজ আসছিল। ওই নিউজটা দেখে আমার অ্যাকচুয়ালি চোখ দিয়ে পানি চলে আসছিল। আমরা একজন শিক্ষক, তো আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমার কাছে মনে হয় যে এরাই আসলে নেতা। আমরা নেতা হওয়ার কথা বলি, কয়জন আমরা নেতা হতে চাই আসলে? আজকে দেখেন, সেই নিউজটা ছিল বগুড়া শহরের রিকশায় 20 লাখ টাকা একটা ব্যাগ ফেলে গিয়েছিল এক মালিক, লাল মিয়া, যার বয়স হচ্ছে 55 বছর। শুক্রবার 15ই নভেম্বর এই ঘটনাটা ঘটছিল বগুড়া শহরের সাতমাথা। আপনারা যারা সাতমাথায় আছেন বগুড়ায়, তারা আপনারা জানেন যে সাতমাথায় এই ঘটনাটা ঘটছিল। ওই লাল মিয়া রিক্সা চালক, সে সেই 20 লাখ টাকা শহরের মালগ্রাম মধ্যপাড়ার মমতাজ উদ্দিনের ছেলে, সে সেই 20 লাখ টাকা সেই মালিককে খুঁজে ফেরত দিছিল। মালিক তাকে পুরস্কার হিসাবে একটা মোবাইল এবং একটা নতুন রিক্সা উপহার দিয়েছিল। সেটা বিষয় না, কি উপহার দিয়েছে সেটা না, কিন্তু আমি বলতে চাই, একজন দরিদ্র রিক্সাওয়ালা যে দিন আনে দিন খায়, সেও কিন্তু সততার এই দৃষ্টান্ত দিতে পারছে। আপনি আমি কেন পারবো না? দ্যাট ইজ মাই কোয়েশ্চেন। আমরাও পারবো ইনশাল্লাহ। আরেকটা গল্প দেখেন, আবার আমি আসি ঢাকা ট্রিবিউনের আপনার জুন 22 এই বছর 2020-এর 22 জুনে একটা নিউজ এসছে চাঁদপুরে। এখানে এক রিক্সাওয়ালা, রিক্সা ড্রাইভার 61 লাখ টাকা তার প্যাসেঞ্জারকে ফেরত দিয়েছে। ড্রাইভারের নাম ছিল সজীব, অটো চালায়, রিক্সা না, ওই অটো যেগুলো আছে সেগুলো চালায়। 61 লাখ টাকা দিয়েছে। তা আমার কোয়েশ্চেনটা হচ্ছে, এই যে নেতৃত্ব আসলে এটা কোনো স্কুল, কোনো ক্লাসের বিষয় না। এটা আমার মতো সামান্য শিক্ষক, আমার শিক্ষকও আপনাদেরকে, আপনারা আমার সন্তানের মতো, আপনাদেরকে বলার মতো নেতৃত্ব না। নেতৃত্ব মানুষের ভিতর থেকে আসবে। এই রিক্সাওয়ালা সজীব 61 লাখ টাকা ফেরত দিল, সে তো কোনো নেতৃত্বের ক্লাস করে নাই, তাকে কোনো এরকম স্পিচ দেয় নাই, সে কোথাও এরকম কোর্স করে নাই, কোনো লাইভ ভিডিও সে দেখে নাই। তার কাছে মনে হচ্ছে এটা রাইট থিং টু ডু, হি ডিড ইট। আপনার বগুড়ার যে
লাল মিয়া সে যে কাজটা করেছে, সে তার ভিতরে সততার শক্তিতে সেটা করেছে। সো নেতৃত্ব অটোমেটিক্যালি তৈরি হয়। আমি আপনাদেরকে একটা চিঠি পড়ে শোনাবো, এই চিঠিটা আমার কাছে খুব ভালো লাগে অ্যাজ এ টিচার। চিঠিটা হচ্ছে ডেমরা ল কলেজ, আমি জানি না এখানে আমাদের ডেমরা ল কলেজের ডেমরা বিজ্ঞান কলেজ যেটা দক্ষিণ যাত্রাবাড়ির, সেটার একটা চিঠি ফেসবুকে এসেছিল। সেই চিঠিটা আমি সেভ করে রেখেছি, চিঠিটা আমি পড়ি। চিঠিটা আমি পড়ছি। চিঠিটা দেওয়া হয়েছিল 18ই মার্চ, এই বছর 18ই মার্চ, যখন করোনার সময় আমাদের প্রচণ্ড বিপদ যাচ্ছিল। সেই বিপদে আমাদের দেশে একটা অস্থিরতা বিরাজ করছিল। সেই বিপদে অনেক মানুষ নিদারুণ অর্থকষ্টে ছিল। সেই বিপদে মানুষ অনেককে না খেয়েছিল। আমরা কিন্তু সবাই আমাদের নিজ নিজ জায়গা থেকে, আপনারা সবাই হয়তো আমার থেকে অনেক বেশি করেছেন, আমি একটু করেছি, সবাই অনেক কিছু করেছেন, আমার থেকে 100 গুণ বেশি হয়তো অনেকেও করেছেন, আমি আমার সামান্য কিছু করার চেষ্টা করেছি। দ্য কোয়েশ্চেন ইজ, আমি ওই ডেমরা ল কলেজের প্রিন্সিপাল আকনুক জাবিউল্লাহ সাহেব, ওনার একটা চিঠি ফেসবুকে এসছে এবং এটা ভাইরাল হয়েছে। আমি চিঠিটা পড়ে শোনাতে চাই আপনাদের। আমরা নেতৃত্ব নিয়ে যখন কথা বলি, আসলে এই চিঠিটা পড়া দরকার। তিনি চিঠিতে কি লিখেছে আমি চিঠিটা পড়ছি, আপনারা শুনেন। আমি আমার সামনে ল্যাপটপ খোলা আছে, আমি ল্যাপটপ থেকে পড়ছি। উনি লিখেছেন 18ই মার্চ 2020 এই বছর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা ইতিমধ্যে সবাই জেনেছেন যে বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সকল প্রকার শিক্ষা প্রতিষ্ঠান আপাতত বন্ধ আছে। আপনাদেরকে আমি অনুরোধ করবো, এই বন্ধের সময় প্রয়োজন না হলে ঘর থেকে বের হবেন না। বেশি বেশি সৃষ্টিকর্তাকে স্মরণ করুন এবং দেশ ও জাতির মঙ্গলের কথা চিন্তা করে এই পরিস্থিতি মোকাবেলায় সরকারের সকল সিদ্ধান্ত অক্ষরে অক্ষরে পালন করুন। আপনারা ইতিমধ্যেই দেখেছেন পৃথিবীর অনেক উন্নত দেশ এই সময় তার নাগরিকদের জন্য নানা ধরনের সেবা, যেমন বাসা ভাড়া, খাবার ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিনামূল্যে সরবরাহ করছেন। কিন্তু আমাদের মতো গরিব দেশের সরকার হয়তো ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক কিছু করছেন, তারপরে সাধ্যের পরে অনেক কিছু বিনামূল্যে সরবরাহ করতে পারছেন না। কিন্তু তাই বলে কি আমরা পিছিয়ে থাকবো? আমরা বাংলাদেশের জনগণ যে কোনো দুর্যোগ মেলায় নিজে এগিয়ে আসবো। প্রিয় আইনের শিক্ষার্থীগণ, যেহেতু এটা একটা ল কলেজ, প্রিন্সিপাল সাহেব লিখেছে, প্রিয় আইনের শিক্ষার্থীগণ, আপনারা যদি আমার নির্দেশ আপনাদের প্রতি, আপনারা কলেজের 1 মাসের বেতনের সমপরিমাণ টাকা দিয়ে, ছাত্ররা কলেজে যে বেতনটা দেয়, আপনারা 1 মাসের বেতনের সমপরিমাণ টাকা দিয়ে কিছু চাল ডাল সাবান ইত্যাদি কিনে আপনার ঠিক আশেপাশে থাকে এমন 2টি করে দুস্থ পরিবারের মধ্যে বিতরণ করুন। আপনার এই 1 মাসের বেতন কলেজ থেকে আপনার থেকে কম নিব আমরা। অর্থাৎ এই শিক্ষাবর্ষে আপনাকে 12 মাসের পরিবর্তে 11 মাসের বেতন দিতে হবে। একটা কথা মনে রাখবেন, কোনো অবস্থায় বাড়ির বাহিরে অহেতুক অবস্থান করবেন না এবং আমাদের এই বিনামূল্যে দ্রব্য সামগ্রী প্রদানের মূল লক্ষ্য হবে যার তো বর্তমান পরিস্থিতিতে যারা খেটে খাওয়া মানুষ তারা যেন হঠাৎ করে কর্মহীন হয়ে না খেয়ে থাকে। যে যেখানেই থাকেন না কেন নিজ ইচ্ছায় কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারেন, এই জন্য কোনোভাবেই সকলে একত্র হবেন না। পরবর্তীতে কলেজ খুলে 1 মাসের টাকা প্রাপ্তির রসিদ আমার থেকে বুঝে নেবেন, এর জন্য কোনো প্রমাণেরও প্রয়োজন হবে না। সর্বশেষে আমি আপনাদের আবার বলতে চাই, উদ্ভূত পরিস্থিতিতে ধৈর্য ধরুন, বেশি বেশি ইবাদত করুন এবং সরকারি সকল সিদ্ধান্ত মেনে চলুন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনায় অধ্যক্ষ আকনুক জাবিউল্লাহ সাহেব। আমি এই জাবিউল্লাহ সাহেবকে কখনো দেখিনি, আমি ডেমরা ল কলেজে কখনো যাইনি, আমি অ্যাকচুয়ালি চিনিও না ল কলেজটা কোথায়। আপনারা যারা যাত্রাবাড়ি কিংবা ওই এলাকায় থাকেন সেই ল কলেজ পাশেই হয়তো দেখবেন। কিন্তু ওনার প্রতি আমার অন্তরে অন্তঃস্থল থেকে শ্রদ্ধা। উনি কিছু কাজ করেছেন, ওনার এই কাজগুলো হচ্ছে লিডারশিপ স্কিল। উনি বিপদের সময় বসে থাকেননি, উনি ওনার কলেজের ছাত্রদেরকে 1 মাসের বেতন দিয়ে বলেছে তোমার বাড়ির পাশের যে আছে তাকে সাহায্য করো তুমি। তার মানে কি? তার মানে হচ্ছে দেখেন যে লিডারশিপ আমি একটু আগে কিন্তু বলেছি আপনাদের 3 নম্বর পয়েন্ট আপনাদের যদি মনে থাকে, সিচুয়েশনাল লিডারশিপ। পরিস্থিতির সাথে সাথে আজকে এই জাবিউল্লাহ সাহেবের উদাহরণ একদম সিচুয়েশনাল লিডারশিপের একটা উদাহরণ। উনি পরিস্থিতির সাথে সাথে উনি এগিয়ে এসে ওনার ভিতর থেকে একজন লিডার বাচ্চাদেরকে, ওনার ছাত্রদেরকে নিয়ে বিরাট বড় একটা কাজ করেছেন। কিন্তু এই কাজ করার জন্য কিন্তু লিডার হওয়ার দরকার নেই, উনি বাই বর্ন লিডার, উনি একজন জন্মসূত্রে লিডার এবং ওনার প্রতি আজকে এই ফোরামে আমি শ্রদ্ধা জানাচ্ছি। আপনারা দেখেন ন্যাশনাল ইউনিভার্সিটির আপনার সব ছাত্রদেরকে নিয়ে, আমার নিজের ওয়াইফও ন্যাশনাল ইউনিভার্সিটি পড়েছে, যে অনেক কিছু কিন্তু আমরা বলি, কিন্তু আপনি দেখেন আজকে ন্যাশনাল ইউনিভার্সিটির ছেলেরা বাংলাদেশে অনেক জায়গায় যাচ্ছে। গ্রামীণ ফোনের যে বর্তমান সিইও ইয়াসির আজমান, উনি ঢাকা ইউনিভার্সিটি আইবিএ থেকে এমবিএ করেছে, এমবিএ একটা 2 ইয়ার্সের কোর্স, কিন্তু উনি কিন্তু গ্র্যাজুয়েশন কোথা থেকে জানেন? উনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে, আবুদর গিফারি কলেজ থেকে গ্র্যাজুয়েশন করেছেন। আজকে যদি বাংলাদেশের 1 নম্বর কোম্পানি সেটার যদি সিইও হতে পারে, সেটা আপনারা কেন পারবেন না? আমি তো চাই, আমি জানি না আমার বয়স হয়ে গেছে কয় বছর বাঁচবো। আজকে যে ফোরামটা আমি করলাম, আজকে ফোরামের উদ্দেশ্যটাই ছিল এই ফোরাম থেকে যদি আজকে যতজনই দেখেছেন 100, 200, 300, 500 যে কজনই আমরা দেখছি, একজনও যদি ফিউচার লিডার হয়, তাহলে আমার মনে হয় যে
আজকে আমার যে কষ্ট করা আপনাদের এখানে থাকা, প্লাস পলাশ তার এনইউবিডিয়ান থেকে যেই এফোর্টটা নিয়েছে আপনাদের সবার সাথে বসার, এই এফোর্টটা অ্যাকচুয়ালি কাজে লাগবে, অবশ্যই কাজে লাগবে। সো লিডারশিপটা নিয়ে আমি ছোট একটা শেষের দিকে চলে এসেছি। শেষের দিকে একটা গল্প বলবো। আমাদের 45 মিনিট আর 15 মিনিট আছে। আমি কয়েকটা প্রশ্ন নিব। এখানে কয়েকটা কোয়েশ্চেন দেখছি আমি। যেমন রাজুন আমাকে বলেছে যে স্যার লিডারশিপ সিক্রেটটা কি? সিক্রেটটা একটু আগে বলেছি, তিনটা কোয়ালিটি: বিহেভিয়ার, সিচুয়েশনাল লিডারশিপ এবং কিভাবে অ্যাকশন সেটার উপর ডিপেন্ড করবে। ঋতু বলেছেন স্যার টিম মেম্বারসদের মধ্যে ভালো বন্ডিং তৈরি করার জন্য কি প্রয়োজন? আপনারা অনেক এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি করবেন সোসাইটির জন্য। আপনাদের পাশে যারা দরিদ্র আছে তাদের জন্য কিছু অ্যাক্টিভিটি নেন। সেই অ্যাক্টিভিটিগুলো ঋতু যখন আপনার ফ্রেন্ডদের নিয়ে আপনি করবেন তখন অটোমেটিকলি আপনার বন্ডিং তৈরি হবে। আমি বলবো না যে আপনারা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি করবেন না, আপনারা অনেক কিছু করতে পারেন। আপনারা একটা সোশ্যাল মুভমেন্ট করতে পারেন, সমাজে দরিদ্রদের জন্য আগে আসতে পারেন। সেটা হচ্ছে যে ওই কাজগুলো করে আপনার ফ্রেন্ডদের 2জন 3জন, বেশি লোক দরকার না, আপনার সাথে আপনি একজনকে নেন, তাকে দিয়ে একটা কাজ শুরু করেন, অটোমেটিক্যালি দেখবেন এর থেকে লিডারশিপ তৈরি হবে। ঠিক আছে ঋতু? থ্যাংক ইউ ভেরি মাচ ঋতু ফর ইউর কোয়েশ্চেন। আমি আপনাদেরকে শেষের দিকে চলে এসেছি। আমি একটা সুন্দর গল্প বলতে চাই, একটা ইন্সপায়ারিং গল্প বলতে চাই। আমরা প্রকৃতি থেকে অনেক কিছু শিখি, কিন্তু অনেক কিছু আবার নেই না আমরা। যেমন একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখেন, আজকে আমরা ঈগল পাখিকে বলা হয় পাখিদের জগতে রাজা। ঈগল পাখি সবচেয়ে উঁচুতে উঠতে পারে, সবচেয়ে হাইটে সেটা ফ্লাই করতে পারে। ঈগল পাখির জীবনটা কিন্তু খুব ইন্টারেস্টিং। একটা ঈগল পাখি 70 বছর পর্যন্ত বাঁচতে পারে। কিন্তু মজার ব্যাপার দেখেন, ঈগল পাখির এই 70 বছর কিন্তু বেশিরভাগ ঈগল বাঁচে না। 80 থেকে 85% ঈগল, মাঝে মাঝে 90% ঈগল 70 বছর বয়স পর্যন্ত কখনোই পৌঁছায় না। কেন পৌঁছায় না আপনাকে বলি। ঈগল পাখির বেঁচে থাকতে গেলে কয়েকটা জিনিস খুব জরুরি, 3টা জিনিস খুব জরুরি। একটা হচ্ছে ঈগল যেহেতু অনেক উঁচুতে ফ্লাই করে, ঈগল পাখির পালক যে আছে, ডানা, 2টা পাখাতে যে পালকগুলো আছে, পালকগুলোকে পাতলা হতে হয় এবং খুব সুন্দর মসৃণ হতে হয়। পালকগুলো যখন বয়সের সাথে সাথে ভারী হয়ে যায় তখন ঈগল পাখি আর উড়তে পারে না। ফলে হয় কি, উড়তে যখন পারে না ঈগল পাখি তখন শিকার করতে পারে না। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ঈগল পাখি যে শিকার ধরবে অনেক উঁচু থেকে এসে, তখন ঈগল পাখি যে শিকারটাকে ধরবে সেই নোক, যে 2টা পায়ের যে নোক আছে, নোকগুলো বয়সের সাথে সাথে দুর্বল হয়ে ভেঙে যায়। ফলে ঈগল পাখি অনেক উঁচুতে, যেহেতু পালকগুলো দুর্বল হয়ে গেছে, উঠতে পারে না, নোকের কারণেও শিকার ধরতে পারে না। আরেকটা হচ্ছে ঈগল পাখি খাবারগুলোকে খাবার জন্য তার যে ঠোঁট আছে, ঠোঁটটা খুব শক্ত, লোহার মতো শক্ত, ওই ঠোঁট দিয়ে ঠুকরায় ঠুকরায় সে খাবারটা নেয়। এই 3টা জিনিস ঈগল পাখির বয়স যখন হয়ে যায়, ধরেন 40-এর মতো, 40-45, তখন ঈগল পাখির পালকগুলো খসে যায়, ঝরে যায়, ওর নোকগুলো ভেঙে যায় এবং ঠোঁটটা দুর্বল হয়ে যায়, বাঁকা হয়ে যায়, আর খাড়া থাকে না। তখন ঈগল পাখি এই 3টা কারণে শিকার করতে পারে না। এখন দেখেন ঈগল পাখি তখন কি করবে, 80 থেকে 85% ঈগল তখন এই মৃত্যুটাকে ধুকে ধুকে, খাবারের অভাবে মৃত্যুটাকে তারা মেনে নেয়। কিন্তু 10 থেকে 15% ঈগল তারা কিন্তু এটা মেনে নেয় না। তারা কি করে, খুব ইন্টারেস্টিং, তারা এই বয়স্ক 40-45 বছর বয়স ঈগলের জন্য অনেক অনেক কষ্ট করে উঁচু পাহাড়ে গিয়ে বসে ঈগল। তারপর দেখেন সে কি করে, সে ওখানে বসে বসে নিজেই বাড়ি দিয়ে, পাথরের উপর বাড়ি দিয়ে তার পায়ের নখগুলো ভেঙে ফেলে, নিজে নিজে ভেঙে ফেলে। এটা কি পরিমাণ কষ্টকর। আমাকে এখানে মোস্তাকিম একটু বলছি, যে আমাকে বলেছে স্যার আরেকটু বেশি সময় থাকেন। আচ্ছা, আমি আরো 10 মিনিট বেশি থাকবো আপনাদের জন্য। 8টার জায়গায় আমি 8:10 পর্যন্ত থাকবো। থ্যাংক ইউ, আমি আছি আপনাদের সাথে 8:10 পর্যন্ত। তো ঈগল পাখির গল্পটা বলছিলাম, সেটা হচ্ছে যে ঈগল পাখি তখন এই পাথরে বাড়ি দিয়ে তার পায়ের নখগুলো ভেঙে ফেলে। ঈগল পাখি পাহাড়ের সাথে ঘষে তার মুখের ঠোঁটটা বাঁকা হয়, ওটাকে ভেঙে খুলে ফেলে। এই কাজগুলো কিন্তু খুব কষ্টকর। আর ঈগল পাখির সময় লাগে 90 দিন থেকে 120 দিন, 4 মাস। ওর গায়ের পালকগুলো নিজে, যখন পায়ের নখগুলো আবার বড় হয়ে যায়, নিজেই নিজের গায়ের থেকে পালকগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই কাজটা করার জন্য ঈগলের প্রচন্ড কষ্ট হয়, কিন্তু এই কাজটা করার পর ঈগল ধুঁকতে থাকে ব্যথায়, কষ্টে, যন্ত্রণায়, অসম্ভব দুঃখে। কিন্তু আস্তে আস্তে 2 থেকে 3 মাসের মধ্যে ঈগল পাখির নতুন পালক গজায়, ঈগল পাখির পায়ে নতুন নখ উঠে, ঠোঁটটা, আগের ঠোঁটটা খসে গিয়ে নতুন একটা ঠোঁট আসে। তার মানে কি, দেখা যায় ঈগল পাখি তখন অটোমেটিক্যালি ঈগল আবার শিকার করার জন্য তৈরি হয়ে যায়। যেই 10 থেকে 15% ঈগল এই কষ্টটা নেওয়ার জন্য তৈরি হয়, সেই 15 থেকে 20% ঈগল তারাই কিন্তু আলটিমেটলি 70 বছর, আরো 25 থেকে 30 বছর এক্সট্রা জীবন পায়। তার মানে লিডারশিপের জন্য একটা বড় কোয়ালিটি দরকার, সেটা হচ্ছে চেঞ্জ।
পরিবর্তন, এই শব্দটা আপনাদের মনে রাখতে হবে। পরিবর্তন অত্যন্ত ইম্পর্টেন্ট আমাদের জন্য, কারণ আমরা যদি পরিবর্তন না মেনে নেই তাহলে কখনোই আমরা লিডার্স হইতে পারবো না। উই হ্যাভ টু অ্যাকসেপ্ট চেঞ্জ। আমাদেরকে যে কোনো পরিস্থিতিতে পরিবর্তনকে মেনে নিতে হবে। সো আপনারা এখনো ইয়াং, আপনারা এখনো চেষ্টা করেন যে আপনাদের চারপাশে যে পরিস্থিতি আছে, অনেক কিছুই আমাদের ভালো লাগে না, অনেক কিছুতে আমরা কষ্ট পাই। আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবী তো অনেকেই আমাদেরকে ডিমোটিভেটিং কথা বলবে, আর তোমাকে দিয়ে কিছু হবে না, তোরে দিয়ে কিছু হবে না। কোয়েশ্চেনটা হচ্ছে যে এই জিনিসটা, এই যে আমাকে দিয়ে কিছু হবে না, এটা শুনে আপনি না শোনাটাই আপনার জন্য ভালো। একজন প্রশ্ন করেছে, স্যার আপনার নাম কি? আমার নাম প্রফেসর ডক্টর মোহাম্মদ তারেক আজিজ। আমি ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের অধ্যাপক, আমি ওখানে বিজনেস ডিপার্টমেন্টে একজন টিচার। আচ্ছা, আমি আবার টপিকে ফিরে যাই যে চেঞ্জটা কেন আমাদের জীবনে জরুরি। ঈগল পাখির জীবনের দিকে যদি আমি যাই, তাহলে ঈগল পাখি তার এই কষ্টটা মেনে নিয়ে, মাত্র 10 থেকে 15% ঈগল পাখি এই অসাধারণ কষ্ট মেনে নিয়ে তারা তাদের পালককে ঝেড়ে ফেলে, তারা তাদের পায়ের নখ ভেঙে ফেলে, তারা তাদের ঠোঁট ভেঙে ফেলে। কিন্তু এত কিছুর পরও ঈগল পাখি ওই পরিবর্তনটা, যে চেঞ্জের কথা বলছে, ওই চেঞ্জটার জন্য এই কষ্টটা করে। এই চেঞ্জটার জন্য সে কেন করবে? বিকজ আলটিমেটলি সে চায় যে সে যেন আরো 25-30 বছর বাঁচতে পারে, সে পাখিদের রাজা হয়ে থাকতে পারে, সে যেন লিডার হয়ে থাকতে পারে পাখিদের জগতে। এই কারণে ঈগল পাখি এই চেঞ্জটা মেনে নেয়। আমি অলমোস্ট শেষের দিকে আমাদের আলোচনায় আমি আরেকটা সত্যি ট্রু স্টোরি আপনাদের সাথে শেয়ার করি। আচ্ছা, তানজিদা আক্তার সাথী, অনেক ধন্যবাদ আপনার কমেন্টের জন্য। ইউ আর মোস্ট ওয়েলকাম। আমার তো আসলে আমি খুব এনজয় করি ছাত্রদের সাথে সময় কাটাতে, আমার ভাল লাগে। ন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্রদের প্রতি আমার অনেক শ্রদ্ধা। বাংলাদেশের অনেক টপ মাল্টি ন্যাশনাল পজিশনও ন্যাশনাল ইউনিভার্সিটির ছেলেরা দে আর ইন দ্য লিডিং পজিশন। আপনারা কোনো অবস্থাতেই কোনো সমালোচনায় কান দিবেন না, কোনো অবস্থাতেই আত্মবিশ্বাস নষ্ট হতে দিবেন না। বিকজ আজকে সেশনটাই ছিল লিডারশিপের। মেক শিওর নিজেকে লিডারশিপ হিসেবে তৈরি করেন। আমার নানি উনি মমিন সিং এর, উনি মারা গেছেন। উনি খুব সুন্দর একটা কথা বলতো, আমি এটা শেয়ার করি আপনাদের। উনি একটা কথা বলতো, সেটা হচ্ছে যে আকাশে চাঁদ উঠলে সবাই দেখে। আপনাদেরকে কে কি বললো সেটার জন্য না থেকে আপনারা এই কথাটা মনে রাখবেন। আমি আজকে জীবনে যেখানেই আসছি, খুব বেশি হয়তো বড় কিছু হতে পারে নাই, জীবনে ছোট একটা জায়গায় আসছি, একটা ইউনিভার্সিটিতে আমি অধ্যাপক প্রফেসর হয়েছি। আমি মনে করি আজকে আমার ওই নানির কথাটা আমাকে অনেক দূর আনছে, যে আকাশে চাঁদ উঠলে সবাই দেখবে। আপনি কখনো মানুষের কাছে কিছু প্রমাণ করার জন্য কিছু করবেন না। সবসময় একজন লিডার হিসাবে আপনি আপনার নিজের কাছে প্রমাণ করার জন্য করবেন। সবসময় নিজেকে এক্সপ্লোর করবেন। এই যে ঈগল পাখিটা, সে কিন্তু অন্যান্য ঈগলকে দেখানোর জন্য করে না, তার নিজেকে বাঁচতে হবে, নিজেকে নেতৃত্বের জায়গাটায় থাকতে হবে, নিজেকে আরো 30 বছর রাজত্ব করতে হবে। তার মানে সেই জন্যই সে কিন্তু সেই লিডারশিপের জায়গাটার থেকে বলে যে না, আমি এই কষ্টটা করতে চাই, সেই জন্য আমি ওই জায়গায় যেতে পারবো। আমি একটা স্টোরি বলবো, আরেকটা স্টোরি খুব ইন্টারেস্টিং, এটা ট্রু স্টোরি। আপনারা খুব মনোযোগ দিয়ে গল্পটা শোনেন, গল্পটা খুব মজার। থাইল্যান্ডের ব্যাংকক চিড়িয়াখানায়, জুতে একটা আমেরিকান বাবা তার ছেলেকে নিয়ে হাঁটছিল। তো বাবা যখন ছেলেকে নিয়ে হাঁটছে, হঠাৎ করে দেখলো একটা প্রায় 10-15 টন ওজনের বিশাল হাতি, একটা অনেক বড় হাতি, প্রায় 20-22 ফিট উঁচু, একটা বিশাল হাতি, খুব চিকন, একদম চিকন একটা শিকল, আপনারা তো শিকল বুঝেন, শেকল, যেটা শেকল, চিকন একটা শেকল দিয়ে হাতিটা বাঁধা। তো বাচ্চাটা বাবাকে জিজ্ঞেস করছে, ওরা আমেরিকান, যে বাবা আমার কাছে খুব অবাক লাগলো, এত বিশাল একটা হাতি, এত চিকন একটা শিকল দিয়ে বাঁধা, হাতিটা যদি একটু তার মাথাটা খালি নাড়ায়, সাথে সাথে শিকলটা ছিঁড়ে কিন্তু সে বের হয়ে যেতে পারে, স্বাধীন হয়ে যেতে পারে। হাতিটাকে আটকে রাখার জন্য এই শিকলটার আসলে কোনো ভূমিকাই নাই। বাবাও চিন্তা করলো, আরে ওর বাচ্চার তো দারুণ একটা কথা বলছে, এই শিকলটা দিয়ে এত বড় কয়েক টন ওজনের একটা হাতি, এটাকে কি দিয়ে আটকে রাখছে। বাবাটা বললো যে, সন্তানকে তখন বলে যে আমি তো আসলে উত্তরটা জানি না, এত বড় একটা হাতিকে ছোট একটা শিকল দিয়ে কেন আটকাবে, আমি একটু ম্যানেজারকে জিজ্ঞেস করি, চিড়িয়াখানার যে ম্যানেজার আছে, কিউরেটর আছে। তো বাবা ম্যানেজারকে ডাকলো, যে ম্যানেজার সাহেব, আমার ছেলে, ছোট বাচ্চা, 6-7 বছর বয়স, ও একটা প্রশ্ন করছে আমাকে, এত বড় একটা হাতি আপনারা এত টন ওজন একটা চিকন শিকল দিয়ে বেঁধে রাখছেন, এই তো হাতি তো টান দিলে তো শিকল ছিঁড়ে যাবে। তো ম্যানেজার বলল, স্যার সমস্যাটা আসলে শিকলের না, সমস্যাটা হাতির। বলে কিরকম? তখন ম্যানেজার বলল, স্যার এই হাতিটাকে, ম্যানেজার নিজেই বলছে, আমি আজকের থেকে 10-12 বছর আগে থাইল্যান্ডের জঙ্গলের পাহাড়ে ধরছিলাম, বাচ্চা হাতি ছিল, ছোট্ট হাতি, 4-5 ফিট উঁচু মাত্র। তখন আমরা যখন হাতিটাকে ধরে নিয়ে আসি, সে আজকের থেকে 10-12 বছর আগে
তার মানে তখন কিন্তু এই শিকলটা পড়াইছিলাম স্যার, 10-12 বছর আগে। তার মানে এই হাতিটাকে যখন চিড়িয়াখানায় নিয়ে আসছি এই ছোট্ট শিকলটা দিয়ে, হাতিটা টানা 3 মাস অসম্ভব চেষ্টা করছে এই শিকলটা ছিঁড়ার, কিন্তু হাতিটা তখন নিজে ছিল ছোট, এই শিকলের সাথে সে পারে নাই, শিকলটাকে সে ছিঁড়তে পারে নাই। কিন্তু হাতিটা সেই যে প্রথম 3-4 মাসে তার ধারণা হয়েছে সে এই শিকলটা ছিঁড়তে পারবে না, হাতিটা এত বড় হয়ে গেছে, এত টন ওজন আজকে হাতিটার, এখনো হাতিটার তার মাথায় ঢুকে গেছে সেই শিকলটা ছিঁড়তে পারবে না। ওই যে শিকলটা সে আটকে গেছে, এই জীবনে হাতিটা এই শিকল থেকে বেরোতে পারবে না, ইনফ্যাক্ট কোনো হাতি পারে না। এই গল্পটার কিন্তু এটা সত্যি ঘটনা। এই গল্পটার একটা অসাধারণ দিক আছে। অসাধারণ দিকটা হচ্ছে লিডাররা, যারা লিডার্স, তাদেরকে চিন্তা করতে হবে আপনাদের সাথে অনেকগুলো শিকল বাঁধা আছে। আপনাদের পারিবারিক অনেক প্রথার শিকল আছে, আপনাদের অনেক সামাজিক নিয়ম নীতির শিকল আছে, আপনাদের অনেক একাডেমিক শিকল আছে, শিক্ষা আপনাদেরকে বলে এভাবে করতে হবে, আপনাদের অনেক বন্ধু বান্ধবরা বুদ্ধি দেয় সে ধরনের শিকল আছে, আপনাদের অনেক এমন হতে পারে যে অনেকে একটা কোনো জায়গায় পড়েছেন, আপনাদের কোনো মুরব্বী আছে সে আপনাদেরকে একটা শিকল। আমরা মানুষ হিসাবে আমরা কিন্তু একটা শিকল পরে থাকি, অনেক শিকল নিয়ে আমরা জন্মের পর থেকে আমাদের গলায় অনেক শিকল থাকে। এই শিকলগুলোকে আমরা চোখে দেখি না। আমাদের লিডারশিপ তৈরি করার জন্য আমার কাছে কেন ব্যক্তিগতভাবে মনে হয় এই শিকলগুলা সবচেয়ে বড় বাধা। এরকম একটা করে শিকল আমাকে টান দিয়ে ছিঁড়তে হবে। আমাকে আমার যতটুকু পড়াশোনাই আমি করব সেটা আমাকে পড়তে হবে, এবং আমাকে ফিউচার লিডার হলে আমার পড়াশোনার বাইরেও, আমার অনার্স মাস্টার্স ব্যাচেলরের বাইরেও আমাকে প্রফেশনাল কোর্সগুলো করতে হবে, আমাকে বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামে অংশ নিতে হবে। আজকে পৃথিবী গ্লোবালাইজড হয়ে গেছে। আজকে পৃথিবী গ্লোবালাইজড হওয়ায় বিরাট একটা লাভ হয়েছে আমাদের। আজকে দেখেন, আজকে থেকে 20 বছর আগে, 22 বছর আগে ইন্টারনেট ছিল না। আমরা যখন বিবিএ করেছি তখন ইন্টারনেট ছিল না। আমরা যখন ইন্টারমিডিয়েট পড়েছি তখন ইন্টারনেট ছিল না। ইন্টারমিডিয়েট পড়ার সময়, কলেজে পড়ার সময় ছিল না। আজকে কিন্তু বিশ্বের যে কোনো বড় শ্রোতা বক্তার তার যে কোনো কথা আপনারা ইন্টারনেটে শুনতে পারবেন। আজকে কিন্তু যে কোনো বড় একটা টপিক নিয়ে, যে কোনো একটা টপিক নিয়ে আপনি কনফিউজড। আজকে অনেকে প্রশ্ন করেছেন আপনারা কিভাবে যুদ্ধ চালাতে হবে, পারিবারিক শিকল থেকে কিভাবে বের হতে হবে। আজকে আপনারা বলেছেন কিভাবে সমালোচনা অতিক্রম করতে হবে, আমি আমার রাগ কিভাবে কন্ট্রোল করব, আমি আমার দুর্বলতা কিভাবে অতিক্রম করব। যে কোনো কিছু, প্রত্যেকটা বিষয় ইন্টারনেটে কিন্তু লেকচার্স আছে, ইংলিশে আছে, বাংলায় আছে, চাইনিজ ভাষায় আছে, রাশিয়ান ভাষায় আছে, যে কোনো ভাষায় কিন্তু সেগুলো অ্যাভেলেবল। আজকে আপনারা, আমাদের জেনারেশন, তো আপনারা তো আমাদের অনেক ছোট, বাচ্চার বয়সী, আপনারা কিন্তু এই জিনিসগুলো থেকে অনেক আপনারা অ্যাডভান্টেজ পজিশন আছে। আপনারা যে কোনো কিছু চাইলে এখন দেখতে পারেন, যেটা আমরা আমাদের সময় পাই নাই। তার মানে অনেক কিছুই কিন্তু আপনারা নিজেরা চেষ্টা করে নিজের থেকে অনেক কিছু শিখতে পারেন। আজকে ডিজিটাইজেশন, ডিজিটাল বাংলাদেশ আজকে আমাদের অনেক দূর আগায় নিছে। আমি অনেক কিছু আজকে আমার মোবাইলেই দেখতে পারি। খারাপ জিনিসগুলো না দিয়ে আমি ভালো জিনিসগুলো দেখি। তার মানে কি, সব কিছুই আমাদের হাতের মুঠোয়। এই যে মোহাম্মদ ইকবাল মুন্সি বলছে সব কিছু আমাদের হাতের মুঠোয়, ইয়েস, উই আর 100% রাইট। তার মানে আমাদের এই শিকলগুলো ভাঙার ক্ষেত্রে আমাদের নলেজের কোনো বিকল্প আসলে নাই। সো আরেকটা মজার শিকল ভাঙা নিয়ে একটা কৌতুক বলতে চাই যে অনেক লোক অনেক ধরনের উপদেশ দিবে, সব উপদেশ শুনবেন না, সব উপদেশ শোনা ঠিক না। সব উপদেশ শোনার আগে আমি বলবো, আমাদের এখন, আপনারা অ্যাডাল্ট, আপনারা বড় হয়েছেন, আপনারা এখন ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়েছেন, আপনারা অনেকেই পাস করেছেন, অনেকে পড়ছেন, অনেকে মাস্টার্স করছেন, আপনারা এখন যথেষ্ট লেখাপড়া করেছেন, আপনারা ইনশাল্লাহ এখন নিজেদের জীবনের দায়িত্ব নেওয়ার জন্য তৈরি। আপনারা সবার উপদেশ তুলবেন না। যেমন আমি প্রথমেই জিজ্ঞেস করছি এখানে 18 বছরের কেউ নিচে আছে নাকি, কারণ আমার জোকসগুলো হয়তো মাইট হ্যাভ অ্যাডাল্ট নেচার, ম্যাচিউরড অডিয়েন্সের জন্য, সো বলেই নিয়েছি। সো একটা ছোট জোকস বলি, একটা আমেরিকান জোকস। একটা ট্যাক্সি ক্যাবে এক ভদ্রলোক উঠেছে। ভদ্রলোক উঠে বলছে, ট্যাক্সিওয়ালা গাড়ি চালাচ্ছে, তো ভদ্রলোক বলছে আই তুমি আস্তে চালাও। ভদ্রলোক খুব ভয় পায়, ট্যাক্সিওয়ালা একটু জোরে জোরে চালাচ্ছে, খুব রাফ গাড়ি চালায়। ট্যাক্সিওয়ালা বলে যে জোরে জোরে চালায়। ভদ্রলোক ভাই তুমি আস্তে চালাও, তুমি ঠাস করে বামে চলে গেলে কেন, তুমি ঠাস করে ডানে চলে গেলে কেন, তুমি তো লাইন ভেঙে ফেলছো। এই যে আরিফ হাসান বলেছে পাছে লোকে কিছু বলে, ব্যাপারটা এরকমই। দ্য কোয়েশ্চেন ইজ, এই যে ট্যাক্সিওয়ালা জোরে জোরে রাফ চালাচ্ছিল, ভদ্রলোক খুব রেগে গেছে। ভদ্রলোক বলে তুমি বাবা রক্ষা করো, আমার বাসায় 9টা বাচ্চা কাচ্চা, আমার 9টা বাচ্চা যদি তুমি অ্যাক্সিডেন্ট করো, 9টা বাচ্চা এতিম হয়ে যাবে, তুমি ভুল করো না। তখন ট্যাক্সিওয়ালা গাড়ির সাথে সাথে ব্রেক দিয়ে থামায় ট্যাক্সিওয়ালা ভদ্রলোকের দিকে তাকায় বলে, স্যার আপনার বাসায় 9টা বাচ্চা, আর আপনি আমারে বলেন ভুল কেমনে না করতে, আপনি আমার এই উপদেশ দিয়েন না। এটা একটা জোকস, বাট দ্য কোয়েশ্চেন ইজ ওয়াই এম আই শেয়ারিং দিস জোকস। সবাই উপদেশ দিতে পারে না, কিন্তু আমাদের একটা নেচার হচ্ছে আমরা উপদেশ দিয়ে ফেলি। সো সব উপদেশ নেওয়ার মতো কিছু না। আপনারা নিজেরা জাজ করে নেবেন যে আপনাদের লাইফের জন্য, আপনাদের জীবনের গোলের জন্য কোন উপদেশটা দরকার, কোন জিনিসটা হলে আপনাদের ভালো হয়, সেটাই আপনারা অ্যাকসেপ্ট করবেন, ঠিক আছে? সো মোটামুটি 8 o'clock, আমাদের সেশন অলমোস্ট এন্ড।
আমি কয়েকটা কোয়েশ্চেন একটু যদি আপনাদের সাথে নেই, তাহলে একটু কয়েকটা কোয়েশ্চেনের উত্তর দিতে চাই। নিজেকে সময় দিব কীভাবে? সবসময় ব্যস্ত থাকি। মাইনুল ইসলাম রাজু, থ্যাংক ইউ ভেরি মাচ, খুব সুন্দর প্রশ্ন দিয়েছেন। নিজের জন্য কিছু সময় বের করতে হবে। দুনিয়ার সমস্ত ব্যস্ততাও যদি আপনার থাকে, তারপরও চেষ্টা করবেন নিজেকে কিছু সময় দেওয়ার জন্য। কেন? কারণ নিজেকে যদি আপনি কিছু সময় না দেন, আস্তে আস্তে দেখবেন আপনার ক্রিয়েটিভিটি, সৃষ্টিশীলতাটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। আমরা যদি নিজে কিছুটা সময় গান শোনার জন্য না দিই, কিছুটা সময় ভালো কিছু না দেখার জন্য দিই, আমরা যদি কিছু বই পড়ার জন্য সময় বের না করি, তাহলে কিন্তু আমাদের সৃষ্টিশীলতা, ক্রিয়েটিভিটিটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। ক্রিয়েটিভিটিটা নষ্ট হয়ে যাওয়া মানেই কিন্তু আলটিমেটলি আপনার লিডারশিপ স্কিলগুলো নষ্ট হয়ে যাবে। সো অবশ্যই নিজের জন্য দিনে 10টা মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা সময় নিজের জন্য রাখবেন। সাবরিনা রহমান খুব সুন্দর একটা কমেন্ট করেছে, স্যার পরিবারের সাপোর্ট না পাইলে এগিয়ে যাওয়া যায় না। সাবরিনা, আই অ্যাগ্রি উইথ ইউ, বাট এর ভিতরেও চেষ্টা করতে হবে। আমাদের অনেক মানুষ আছে জীবনে অনেক বেশি পারিবারিক বৈষম্য, পারিবারিক বাধার ভিতর ছিল, তারপরেও কিন্তু বের হয়ে আসছে। যে এই বাধার থেকে বের হয়ে আসা কিন্তু আপনাদের পক্ষে সম্ভব। আপনারা পরিবারের মানুষকে পজিটিভ সাইডটা দেখান। আপনি যে কাজ করতে চাচ্ছেন, নিজেকে যেভাবে তৈরি করতে চাচ্ছেন, তার পজিটিভ সাইডগুলো যদি ব্যাখ্যা করতে পারেন, যদি বুঝাতে পারেন, অবশ্যই পরিবারের সদস্যরা, বাবা মা অবশ্যই আপনার সেগুলো মেনে নেবে। প্রিন্স মেহেদি খুব সুন্দর একটা প্রশ্ন করেছে, স্যার এই করোনার কারণে পড়া থেকে দূরে সরে যাচ্ছে, কীভাবে আবার ফিরে আসতে পারবো? আমি একটা ইন্টারেস্টিং গল্প বলি আপনাকে। জাপানের টোকিও ইউনিভার্সিটিতে একবার এক ভদ্রলোক 81 বছর বয়সে, প্রিন্স মেহেদিকে বলছি, প্রিন্স 81 বছর বয়সে পিএইচডি করতে আসছে। তার ইউনিভার্সিটি ডিন তাকে জিজ্ঞেস করছে, তুমি 81 বছর বয়সে পিএইচডি করতে আসছো, তুমি কি পাগল নাকি? তখন ওই ভদ্রলোক উত্তর দিছে যে, স্যার আমি দুনিয়া থেকে কোনো আক্ষেপ নিয়ে যেতে চাই না, তার মানে আমি কোনো একটা হতাশা নিয়ে জীবন থেকে যেতে চাই না। সো প্রিন্স, আমার কোশ্চেন হচ্ছে যে যতই পরিস্থিতি খারাপ হোক, এর মধ্যে থেকে সময় বের করতে হবে। বিকজ আস্তে আস্তে, প্রথমে খুব বেশি দরকার নাই, 15 মিনিট সময় বের করেন দিনে, 30 মিনিট বের করেন, একটা বই পড়েন, একটা ভালো গান শুনেন, নিজের যে ক্রিয়েটিভ সাইডটা, সেই জিনিসগুলো ডেভেলপ করার চেষ্টা করেন। আর আরেকজন প্রশ্ন করেছেন যে ইমাম হোসেন, পরিবারের সহযোগিতার জন্য পড়াশোনার পাশে পার্ট টাইম জব করার কতটা যুক্তিসঙ্গত? অবশ্যই যুক্তিসঙ্গত, কিন্তু আপনাকে সবসময় দেখতে হবে যে আপনার লং টার্ম গোলটা যেন শর্ট টার্ম গোলের জন্য নষ্ট না হয়ে যায়। আপনি এখন পার্ট টাইম জবের জন্য কিছু বেতন পাবেন। আমাদের অনেক ছাত্র আছে, আমি এমবিএতে পড়াই, মোস্টলি আমি পোস্ট গ্রাজুয়েট লেভেলে পড়াই, যে অনেক ছেলেরা এই শর্ট টার্ম বেতনের জন্য লং টার্ম লেখাপড়াটা থেকে দূরে সরে যায়। আপনার জীবনের বড় গোলটা অবশ্যই আপনি নিজেকে রাখবেন, ওটা রেখে শর্ট টাইম জায়গায় নিজেকে ইনভেস্ট করবেন। অবশ্যই আপনার বড় গোলটাকে চোখের সামনে রাখতে হবে। শর্ট টার্ম গোল যেন লং টার্ম গোলকে এফেক্ট না করতে পারে। নিয়াজি মহিন সুন্দর কোশ্চেন করছে, সমালোচনার জবাব দেওয়ার সবচেয়ে সুন্দর জিনিসটা হচ্ছে হাসি। লাফটার ক্যান গিভ 1000 আনসার। আমি কি আপনার কি মিয়াজি মনে হয় আমি জীবনের সমালোচনা শুনি নাই? আমি যখন কর্পোরেট ছেড়ে 2008-এ পিএইচডি করতে চাই, আমি একটা কোম্পানির, আপনারা ওয়েস্টেক্সের নাম শুনেছেন, ওয়েস্টেক্সের সিইও ছিলাম। আই ওয়াজ দ্য এমডি অফ এ কোম্পানি। আমি ডিসাইডেড টু বিকাম এ টিচার ইন 2008। আমি 34-35 বছর বয়সে পিএইচডি করতে গেছি, বেশ পরন্ত বয়সে, ম্যাচুরড এজে। আমার পাশে কেউ ছিল না মিয়াজি, আমার পাশে একটা মানুষ, ইভেন আমার ফ্যামিলি, আমার ওয়াইফ ছাড়া আমার ছোটকালের বন্ধুরা, তারাও আমাকে সাপোর্ট করে না, এই বয়সে পিএইচডি করতে যাবে, তুই পাগল নাকি? কিন্তু আমি জানি যে আমার দ্যাট ডিসিশন ওয়াজ কারেক্ট। আজকে আমি আপনাদের সামনে দাঁড়ায়, আজকে যখন এত মানুষের সামনে কথা বলছি, আমার কাছে মনে হয় সেদিন শিক্ষক হওয়ার আমার যে সিদ্ধান্তটা, অবশ্যই সেটা রাইট ছিল। আপনারা কি বলেন? আমার বিশ্বাস অবশ্যই রাইট ছিল। আজকে কর্পোরেটে থাকলে আমি আপনাদের সাথে দেখা হতো না। লাইফে সবকিছু ইজ নট অ্যাবাউট মানি, টাকা দিয়ে সবকিছু বিচার হয় না। সো অবশ্যই নিজের বড় গোলটাকে সামনে রাখবেন। সাইমা খুব সুন্দর একটা কথা লিখছে, সাইমা ইমাম, থ্যাংক ইউ, জাস্ট স্মাইল, ইটস আ ওয়ান্ডারফুল ওয়ার্ড সাইম। অবশ্যই আপনাকে সবসময় হাসি খুশি থাকতে, আপনার হাসি সবচেয়ে বড় জবাব হতে পারে। আরিফ হোসেন খুব সুন্দর কথা বলছে, স্যার আমি অল্পতেই ব্যস্ত হয়ে পড়ি আর খুব চিন্তিত হই, আমার ধৈর্য খুব কম। বাবা, ধৈর্য বাড়াইতে হবে। ধৈর্য বাড়ানোর জন্য অবশ্যই আপনাকে প্রতিদিন একটু ব্যায়ামের ব্যবস্থা করতে হবে। অনেক ধরনের মেডিটেশন আছে, ওয়েবসাইটে আপনি পাবেন। একটু ধৈর্য বাড়ানোর মেডিটেশনগুলো খুব ইম্পর্টেন্ট। এগুলো যদি করেন, আস্তে আস্তে দেখবেন ধৈর্যটা বেড়ে যাবে। এবং নিজের জন্য কিছু সময় দেবেন, ভালো গান শোনা, ভালো বই পড়া, ভালো টিভি প্রোগ্রাম দেখা, অবশ্যই এগুলো খুব জরুরি। ঠিক আছে? রুহুল আমিন পলাশ খুব সুন্দর কোশ্চেন করেছে, সবসময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকি, তাহলে নিজেকে কিভাবে সময় দেবো? যেটা অলরেডি বলেছি, নিজেকে অবশ্যই সময় দিতে হবে, এই সময় বের করে নিতে হবে। আস্তে আস্তে 15 মিনিট, 30 মিনিট, 40 মিনিট করে, একটু একটু করে সময় না বাড়ালে অ্যাটলিস্ট আপনি করতে পারবেন না। ধৈর্য ধারণের উপায় তারেক ইসলাম বলেছে, ধৈর্য ধারণের উপায় ইটস ভেরি ইজি। আপনার মেডিটেশন আছে, অনেক ধরনের প্র্যাকটিস আছে, এগুলো যদি করেন অবশ্যই আপনি অনেক ধরনের মোটিভেশনাল স্কিল আছে, এগুলো করলে ধৈর্য বেড়ে যাবে ইনশাল্লাহ।
তানভীর হোসেন খুব সুন্দর বলেছেন, আমরা গর্বিত আপনাকে শিক্ষক হিসাবে পেয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা নিজেরাও জানেন না আসলে এটা আমি কিভাবে বুঝাবো জানি না, আপনারা কতটা গর্বিত কিংবা কতটা আনন্দিত জানি না। আজকে আমি আপনাদের সাথে আসতে পেরে আমার সবসময় মনে হয় যে আমরা যারা শিক্ষক, আমরা যদি ক্লাসরুমে না যাই, আমরা যদি ছাত্রদের সাথে কথা না বলতে পারি, তাহলে কিন্তু আমাদের শিক্ষকরা কিন্তু আসলে আমাদের জীবনের অর্থটাই পুরো অর্থহীন হয়ে যায়। সো আমি আপনাদের চেয়েও অনেক বেশি গর্বিত আজকে আপনাদের পাশে আসার জন্য। হৃদয় বলেছে যারা অল্পতে হতাশ হয়ে যায় তারা নিজেকে কিভাবে গুছিয়ে নেয়। হতাশ হওয়ার কিছু নেই। একটু আগে যে বলেছি খুব ইন্টারেস্টিং একটা কথা, সেটা হচ্ছে যে বড় গোলটা সামনে রাখবেন। জীবনের বড় গোলটা সামনে থাকলে ছোট গোলগুলা কখনো আপনাকে বড় গোল থেকে সরাতে দিবেন না। ছোট গোলগুলা শর্ট টার্ম, বড় গোলটা জীবনে রাখবেন। আমি জীবনে এই জায়গায় যেতে চাই। ফজদে রিজবি লিখেছেন, ফৌজিয়া রিজবি বলেছে স্যার আমি নিজেকে না নিয়ে ভেবে মানুষকে নিয়ে বেশি ভাবি। এটা তো আমাদের একটা জাতীয় অনেক ক্ষেত্রেই প্রবলেম। আসলে ভাববেন না, নিজেকে দিয়ে ভাববেন না। বিকজ একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা যখন বিপদে পড়ি তখন চিন্তা করবেন কোন মানুষটা সে আমার পাশে দাঁড়ায়। বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু, সবসময় এটা মনে রাখবেন। আপনার বিপদে যে মানুষ কাছে আছে সেই আপনার প্রকৃত বন্ধু ইনশাল্লাহ। সো আমাদের টাইম ইজ আপ। সো আমি এখন সবার আপনাদের থেকে বিদায় নিব। শেষে আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে NUBDN-কে এবং পলাশ সকালকে আমার স্পেশাল ধন্যবাদ। আপনাদের সাথে আমার সময়টা ওয়ান্ডারফুল কাটলো। অ্যাকচুয়ালি আই ট্রুলি এনজয়েড দ্যাট। আমার এক পুরনো ছাত্রীকে দেখতে পাচ্ছি, প্রীতি এলিজাবেথ হালসোনা আমার সাথেই আছে। থ্যাংক ইউ হালসোনা ফর বিং উইথ মি অনেকদিন পর। আর পলাশকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানার জন্য। NUBDN-কে বিশেষ করে ধন্যবাদ। এবং আমি জানি যে NUBDN যে প্ল্যাটফর্মটা পলাশ তৈরি করেছে, এটার জন্য আমার সাপোর্ট এবং দোয়া থাকবে অল দ্য ওয়ে। আমি অ্যাকচুয়ালি আজকের সেশন থেকে আপনাদের প্রশ্ন করার থেকে, আপনাদের কমেন্টসগুলো থেকে আমি বুঝতে পারছি এখানে সাচ এ ট্যালেন্টেড পিপল আর অলরেডি হিয়ার। আপনারা অনেক ট্যালেন্ট আছে। প্রশ্ন করার ভিতর বোঝা যায় যে আপনাদের ট্রুলি ট্যালেন্টেড এবং আপনাদের যথেষ্ট মেধা আছে। আপনারা যদি একটু নিজেদের মেধাকে নার্চার করেন, লেগে থাকেন, ইনশাল্লাহ অবশ্যই আপনারা ভালো করবেন। সো সবাইকে আবার আমার অন্তঃস্থল থেকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন আশা করছি ইনশাল্লাহ। সবাই সুস্থ থাকেন। করোনার সবাই একটু সাবধানে থাকবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড NUBDN-কে বেস্ট অফ লাক অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইউর ফিউচার। আপনারা সবাই যেন ফিউচারে অনেক বড় হন ইনশাল্লাহ। আপনাদের মধ্যে থেকে যেন অ্যাটলিস্ট একজন দুজন হয়েও বাংলাদেশের ফিউচার লিডার যেন বের হয়ে আসে। সেদিন তাহলে আমরা বুঝবো যে আমাদের এই যে শ্রম, পলাশের যে শ্রম, NUBDN-এর শ্রম, আজকে আমি আপনাদের সাথে যে সময়টা দিলাম, যে অ্যাটলিস্ট আমি আপনাদের সেই দিনটা মনে হয় আমাদের সার্থক হবে ইনশাল্লাহ শিক্ষক হিসাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ভালো থাকেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। টেক কেয়ার অ্যান্ড এ ভেরি গুড ইভিনিং টু অল অফ ইউ। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।